আমি যে বাসায় টিউশনি করি ওই বাসার আন্টি আমাকে একটু বেশিই পছন্দ করে। এই পছন্দের ফলস্বরূপ উনি আজকে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে আসবেন। ওনার সাথে ওনার বোন এবং বোনের ছেলে স্বয়ং উপস্থিত থাকবেন। ওনার বোনের ছেলের জন্য যোগ্য পাত্রী হিসেবে উনি আমাকে মনে মনে যে এত পছন্দ করে রেখেছেন সেটা আমি জানতাম না। জানলে হয়তো টিউশনিটা অনেক আগেই ছেড়ে দিতাম, কিন্তু এখন পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেছে। কারণ ওনার সিদ্ধান্তের সাথে আমার পরিবার জড়িয়ে গেছে। আজকে পাত্র আমাকে দেখে পছন্দ করলেই ব্যাস, যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাবে। কারণ আমার আব্বু আম্মুর হাবভাব এটাই প্রমাণ করেছে, ছেলে সম্পর্কে শুনে তাদের মন গলে একাকার। তার ওপর বড় বাড়ির চাকরিজীবী ছেলে, এটা হওয়াই তো স্বাভাবিক। এমন পাত্রকে হাতছাড়া করে, কিন্তু সমস্যা অন্য জায়গায়, যা আমি এক মুহূর্তে আমার পরিবারকে বলতে পারছি না। অন্য সময় হলে পারতাম, কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমার মুখ খোলা খুনের অপরাধের চেয়েও বিরাট কিছু হতে পারে। এদিকে আমার আম্মু সকাল থেকে তাদেরকে যথাযথ আপ্যায়ন করার জন্য যাবতীয় কাজ জোরের ওপর করে যাচ্ছে। আর আমিও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় পড়ব কল্পনা করিনি। টিউশনে গেলে এই আন্টির সাথে ভালো আচরণ, অতি সম্মান দেখানোর কারণ যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানতো। এমনিতে আমার জন্য বিয়ের সম্বন্ধ খুব কম আসে, কারণ কেউ আমাকে তেমন দেখে না। আমার বাবা ইলিয়াস রহমানের যে উপযুক্ত একটা মেয়ে ঘরে আছে সেটাও অনেক মানুষের কাছে অজানা। বড় হওয়ার পর সবসময় আমি বোরকা পরিধান করে চলাফেরা করি, তাই আমাকে দেখার সুযোগ সত্যিই কম। আর আমার পরিবার থেকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনাও আগে কমই ছিল। কিন্তু জানি না ভালো সম্বন্ধ পেলে মেয়ের মা বাবাদের মাথায় এমন এলোমেলো হয়ে যায় কেন। এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনা এর অন্যতম উদাহরণ। আমার যেই আব্বু ছোটবেলা থেকে আমাকে লেখাপড়া নিয়ে এত স্বপ্ন দেখিয়ে আসে, সেই বাবা আজকে বলে 5 বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখনও এমন যোগ্যতার পাত্রকেই বেছে নিতে হবে। তাহলে কি দরকার খামোখা ফরজ কাজে দেরি করার? বিয়ে করে ফেলো, স্বামী জব করে খাওয়াবে, তুমি শুধু পরিবার দেখাশোনা করবে। আমার আম্মু সেম কথাই বলছে। এমনকি এই টিউশনিটাকে ওরা আমার ভাগ্যের সাথে তুলনা করছে। প্রথম দিকে আমি টিউশনি নিব শুনে রাগারাগি করছিল। বলছিল আমার কোনো দিন অভাব যে আমাকে কষ্ট করে টিউশন পড়াতে হবে, কিন্তু আমি কখনো মূল কারণটা বলতে পারিনি, আর এখন বলতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আমি শেষ। হয় আমার বাক শক্তিকে কবর দিতে হবে, নয় বেহায়া মেয়েদের মতো আব্বু আম্মু মুখের ওপর কিছু বলার জন্য প্রস্তুত হতে হবে। 12:30 বেজে গেছে। আম্মু বরাবরই ইশারা করছে তাড়াতাড়ি গোসল সেরে চুল শুকাতে, ওদের আসার সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমি ফোন হাতে উদাস চেহারায় বসে আছি। একটু পর পর একটা নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি জানি সেই নাম্বারের মালিক সকাল 7টায় ঘুমিয়েছেন, বিকাল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে থাকবেন। কিন্তু দুপুরে এক পাত্রপক্ষ এসে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমি কি করব? কি করে আটকাবো সব কিছু? আর আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা কিনা সকালের পাত্রী দেখতে আসার সংবাদ মেয়ের পরিবারে জানায়। এটা ভাবে না যে মেয়ের পরিবার এত দ্রুত সব কিছু সামাল দিবে কি করে। কিন্তু শুনলাম গোপনে গোপনে নাকি আম্মুর সাথে ওই আন্টির আলাপ হয়েছিল, যা আম্মু আমাকে জানায়নি। আজকে আন্টির বোনপো অবসর আছে, কাল থেকে নাকি আবার ব্যস্ত হয়ে যাবে। তাই আন্টি আম্মুকে বলেছিল আমার পরিবার চাইলে আজকে আসবে, নাইলে পরে আসবে। আম্মু সুন্দর করে বলে দিয়েছে আজকেই আসুন, সমস্যা নাই। বুঝি না আম্মুরা এমন কি করে হয়, বোকার মতো সিদ্ধান্ত না এটা। এরপর আম্মুর অবস্থা কি হলো ওদেরকে বলার পরে পাগলের মতো ছুটছে। কাছাকাছি থাকা আমার ফুপিকে বাসায় ডেকেছে। পুরো বাড়িঘর পরিষ্কারের সাথে রান্নাবান্না সব মিলিয়ে বাজে অবস্থার শিকার ওনাকে হতে হচ্ছে। ফুপি এটা সেটা রান্না করছে, আম্মু মাঝে মাঝে ফুপিকে দিক নির্দেশনা দিচ্ছে আর সব কিছু গুছাচ্ছে। এর ফাঁকে আবার আমাকেও তৈরি হতে বলছে। আম্মুর যে শাড়িটা পরলে আমাকে সবচেয়ে বেশি মানায় সেই শাড়িটা খুলে সামনে রাখছে। সত্যি বলতে এই শাড়িটা আমারও খুব পছন্দ, কিন্তু আজকে পরার কোনো ইচ্ছে নাই। কিন্তু তবুও কিছু করার নেই। আপাতত বকা থেকে মুক্তি পেতে হলেও গোসল করতে হবে এবং সাজতে হবে। গেলাম গোসল করতে। খুব দ্রুত গোসল শেষ করে এসে দ্রুত ফোনে হাত দিয়ে চেক করলাম কোনো কল আসছে কিনা। আজকে তো একটু তাড়াতাড়ি জাগতে পারে।
পরে যখন শুনবে আমি পাত্রপক্ষের সামনে গিয়েছি তাহলে বিষয়টা কেমন হবে জানি। শুনলে রাগারাগিও করবে, কিন্তু আমি আর কি করে যোগাযোগ করব? কোনো বন্ধুর নাম্বার পর্যন্ত আমি চাইনি কিংবা নিজের কাছে রাখিনি যে এই বিপদে যা আমাকে একটু সহায়তা করতে পারে। আমি জানিও একবার জানলে পুরো পরিস্থিতি বদলে যাবে, কিছু না কিছু করতে পারবে এই জায়গায় বসেই। কিন্তু জানানোর অবস্থাটা এখন আর নেই। 1:30টা বেজে যাচ্ছে। আম্মুর রাগারাগি শুনতে পাচ্ছিলাম। ভয়ে ভয়ে ড্রেসিংয়ের সামনে বসলাম। শুধু চুলগুলো আঁচড়ে শাড়ি পরিধান করলাম। এর মধ্যে ফুপি এসে আমাকে দেখে বড় বড় চোখ করে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে আম্মু সহ ফিরে আসলো। আম্মু আমাকে দেখেই বলল, তুই তো টিউশনে গেলেও এর চেয়ে পরিপাটি হয়ে যাস, এমন ফকিরের বেশ ধরলি কেন? কিছু হয়েছে? আম্মুর কথাতে কেমন যেন ভরসা পেলাম। আমি আস্তে আস্তে বললাম, ফুপিকে একটু বাইরে যেতে বলো। আম্মু বলার আগে ফুপি বেরিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আম্মু ভেবাচাকা খেয়ে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে মা? আমাকে বল। আমি চোখ মুছতে মুছতে জবাব দিলাম, আম্মু, যেই আন্টি প্রস্তাব নিয়ে আসছে আমি ওনার ছেলে রাফানের গার্লফ্রেন্ড। ওর ছোট বোনের জন্য শিক্ষক হিসেবে রাফান নিজেই আমাকে নিযুক্ত করেছেন। আমরা দুজন ছাড়া থাকতে পারবো না। আম্মু আমার কথা শুনতে চোখ বড় করে নিজের মুখ চেপে ধরল। পা দুটো এক হাত পেছনে নিয়ে বলল, তুই মানে তোর কারো সাথে সম্পর্ক আছে? আর আমি কত গর্ব করি তোকে নিয়ে। আজকে কিনা তুই লাজ শরমের মাথা খেয়ে তোর মাকে বলছিস এই কথা। আবার তুই সেই ছেলের বাসায় টিউশনি করতি, কি সাহস তোর? আমি আস্তে আস্তে বললাম, তুমি থামবে আম্মু? এই যুগে কার সম্পর্ক নেই? এই তোমাদের মতো মা বাবাদের ভয়ে সন্তানরা মান সম্মানের চিন্তা না করে পালিয়ে যায়। কিন্তু একটু যদি ভরসা দিতে, ছেলে মেয়ে এমন করতো না। আর রাফান কোন দিকে অযোগ্য? রাফান ওই ছেলে থেকে ব্রিলিয়ান্ট, সুদর্শন এবং উচ্চবংশীয়। শুধু 1-2 বছর সময় দাও, দেখো তার অবস্থান কত উপরে পৌঁছায়। আম্মু কিছুটা নরম হয়ে বলল, সব বাদ, আমাকে বল ওই বাড়িতে যাতায়াত করতি কেন? আমি কপাল চাপড়ে বললাম, এটাই আমার ভুল, সব কিছু রাফানের কুবুদ্ধি। যদিও লেখাপড়ার জন্য এই শহরের বাইরে থাকে, কিন্তু সে আমাকে অবগত করেছে যে টিউশনির মাধ্যমে ওর মায়ের কাছাকাছি হয়ে যেন ওনার মন জয় করে নিতে পারি। তাহলে তার মা নিজেই আমাকে পুত্রবধূ করার জন্য প্রস্তাব পাঠাবে। ওর কথা মতো আমিও রাজি হলাম। এমনকি আন্টি কোনো প্রকার সন্দেহ কিংবা খারাপ ধারণা করবে বলে রাফান বসাতে আসলে কখনো ওর দিকে আর চোখেও তাকাই না। চুপচাপ ভদ্র মেয়ের মতো পড়িয়ে চলে আসি। রাফান ঠিকই বলেছে, ওর মায়ের মন জয় করা সহজ, কিন্তু এতটাও সহজ না যে নিজের ছেলের জন্য আমাকে চেয়ে বসবেন। কি থেকে কি করে বসলো এখন? আমি ঠিকই মন জয় করতে পেরেছি, কিন্তু সেটার ভুল প্রয়োগ হচ্ছে। মা কোনো উত্তর দেওয়ার আগে অনেক শব্দ শুনলাম। ফুপি দৌড়ে এসে বলল, ওরা চলে আসছে। মুনের রুমের দিকে দুজন মহিলা আসতেছে। আম্মু বিষণ্ণ চেহারায় পিছিয়ে গেল। দরজায় ওদের আওয়াজের সাথে সাথে আমার ফোনের রিং বেজে উঠল। উকি দিয়ে দেখলাম রাফান ফোন দিচ্ছে। এতক্ষণে তার সময় হয়েছে? আমি দুদিকে তাকিয়ে পুরো হতবিহ্বল অবস্থায় পড়ে গেলাম। রাফানের মা রুমে প্রবেশ করেই বলে উঠল, কেমন আছো মুনতাহা? আমি থতমত খেয়ে কিছু একটা জবাব দিতে যাব, তখনই দেখলাম উনি আর চোখে রিং বাজতে থাকা ফোনটার দিকে তাকাচ্ছে। লক্ষ্য করলাম স্ক্রিনে অক্সিজেন দিয়ে সেভ করা রাফানের নাম্বারটা স্পষ্ট ভাসছে। এটা দেখে আমি ভয়ে বারবার ঢোক গিলতে লাগলাম। নম্বরটাকে উনি একবার একটু খেয়াল করলেই আমি শেষ। অন্তত শিক্ষিত মা হয়ে ছেলের নম্বর চিনতে ভুল করবেন না। মোবাইলটাকে ওনারা চোখের আড়াল করতে আমি ভয়ে ভয়ে একটু করে পেছাতে লাগলাম, আর সুযোগ খুঁজতে লাগলাম কি করে মোবাইলটাকে উপুড় করে দেওয়া যায় কিংবা সাইলেন্ট করা যায়। যখনই মোবাইল পর্যন্ত পৌঁছালাম তখনই রাফানের আন্টি মানে পাত্রের মা এগিয়ে এসে আমার মাথা রাখলো। তারপর গালে একটু আঙ্গুল ছুঁয়ে বলল, সত্যি তুমি দেখতে ভারী মিষ্টি। পাশ থেকে আমার আম্মু বলে উঠল, আর বলবেন না, আমার মেয়ে যে পরিমাণ কেয়ারলেস দেখেন। ওকে কতক্ষণ থেকে রেডি হতে বলছি, কিন্তু ও এখন মাত্র গোসল করে আসে। আমার ফুপি আম্মুর সাথে তাল মিলিয়ে বলল, একদম ঠিক। আমার ভাই ভাবির আদরে আদরে ও যা আহ্লাদিপানা করে, কি করে জানি সংসার সামলায় কে জানে।
কিন্তু এমনিতে কিন্তু আমার ভাতিজি সুন্দরী মাশাআল্লাহ। শুধু বিয়ের পর দায়িত্ব শেখানোর ব্যাপারে শাশুড়ির কষ্ট করা লাগবে। সাথে সাথে পাত্রের মা জবাব, এসব ব্যাপার না। আমি জোরপূর্বক হাসতে হাসতে ওদের অমনোযোগে বা হাতে ফোনটাকে কোনো রকম ছুলাম। তারপর না তাকিয়ে পাওয়ার বাটনে চাপ দিয়ে কেউ দেখার আগে অফ করে দিলাম। রাফানের মা সাথে সাথেই আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো। ফোনটা আবার জায়গায় রেখে দেওয়ার সময় উনি খেয়াল করছেন, আর তাই আমি ফোনটা রেখে দিতেই বলে উঠলেন, আরে মা, রিসিভ করো, সমস্যা নাই। আমরা তো তোমার নিজেদেরই লোক, জরুরি কলও হতে পারে। আমি অভিনয় করে হাসিটা তখনও ঠোঁটে ধরে রাখলাম। রাফানের আন্টি খুব খেয়াল করে আমাকে দেখছে। অবশ্যই দেখার জন্যই তো এসেছে, কিন্তু আমার ভালো লাগছে না। হাত পা কাঁপছে, শুধু অস্থির অস্থির লাগছে। ওরা কখন বের হবে আর আমি রাফানকে সব কিছু জানাবো, কিন্তু ওনাদের চেহারায় আমাকে ছাড়া বের হওয়ার কোনো ভঙ্গিমাই নেই। উল্টো পাত্রের মা মানে রাফানের আন্টি বলছে, চলো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তোমাকে তো আমার আগে থেকেই পছন্দ, শুধু আমার ছেলের জন্য এখানে আসা। ও পছন্দ করলেই হয়ে গেল। এখন যত যাই হোক, তোমাকে আমার বাড়ির বউ করবই করব, কারণ আমার আদরের ছোট বোন আমাকে পছন্দ করেছে। কথা ছিল ওর প্রথম মেয়ে হলে আমার ঘরেই যাবে, কিন্তু ওর মেয়ে তো মাত্র জন্মালো, ক্লাস 3-তে পড়ে। 9-10-এ পড়লেও না হয় কোনো রকম নিয়ে যেতাম, কিন্তু ততদিনে আমার ছেলের বিয়ের বয়স পেরিয়ে যাবে। এরপর বলে দিলাম, ওর মেয়ে উপযুক্ত হয়নি তো কি হয়েছে, আমার ছেলের জন্য মেয়ে খুঁজে দিবি। তোমাকে পেল মন মতো আর আমাকে দেখালো, আর আমি আমার ভাবনা এখানেই স্থির করলাম। ওনার কথা শুনে আমি রাফানের মার দিকে প্রশ্নসূচক চোখে তাকালাম। উনি কি যেন ভেবে গলা খাঁকড়ে বললেন, আরে তুমি আমাদের বাসায় যাও না তো? আমি একদিন আপাকে বলেছিলাম তোমাকে দেখে যেতে। আমার রুম থেকে লুকিয়ে একটু দেখছিলাম। তখন তোমার সামনাসামনি যায়নি, তুমি কিনা কীভাবে সেটা চিন্তা করে। সেই দেখাতে আর আমার মুখে প্রশংসা শুনেই তোমাকে ঢের পছন্দ করে বসেছে, বুঝছো? ওনার কথা শুনে আম্মু ফুঁফিসহ হেসে উঠল। আমাকেও দাঁত বের করে ওনাদের হাসির সাথে ভদ্রতা দেখাতে হাসতে হলো। এরপরই আন্টি মানে রাফানের মা আমাকে ইশারা করে বললেন, আপাকে অন্যদের মতো ভেবো না, উনি খুব স্মার্ট আর একদম ফ্রেন্ডলি। বসো, তোমাকে তার ছেলের পছন্দসহ সাজিয়ে দিক। এটা শুনেই আমার মেজাজ বিগড়ে গেল, যা প্রকাশ করতে পারলাম না। আমি জানি না কোন পাত্রের মা পাত্রীকে এসে নিজে সাজিয়ে দেয়, কিন্তু খেয়াল করি আম্মুও আমাকে ওনাদের কাজে রেসপন্স করার নির্দেশ দিচ্ছে। আমি উপায়ন্তর না দেখে বসে যাব, তখনই রাফানের আন্টি বলে উঠল, কিছু মনে করো না, আসলে আমার ছেলের রাহিলের শাড়ি পছন্দ না, তুমি বরং নর্মালি কোনো একটা জামা পরে নাও, যা ইচ্ছে। কালো রঙের হলে বেশি ভালো হয়, ওর আসলে কালো পছন্দ। আমার আম্মু উৎসুক দৃষ্টিতে আলমারির দিকে তাকিয়ে বলল, মুন, ওই যে তোর আব্বু নিহার বিয়েতে কিনে দিয়েছিল না, ওটাই পরে ফেল, তোকে ওটাতে ভালো লাগে। ওদের সাথে সাথে এবার আমি আম্মুর অতিরিক্ত আগ্রহের ওপরেও বিরক্ত হতে লাগলাম। তবুও কিছু করার ছিল না, তাই ধীরে ধীরে গিয়ে ওই জামাটা বের করে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়েই আমার খেয়াল হলো, আসার সময় কৌশলে কাপড়ের মধ্যে লুকিয়ে আমার ফোনটা নিয়ে আসলে ভালো হতো। ফিসফিস করে হলেও তো রাফানের সাথে কথা বলতে পারতাম। সেই সময় আবার মাথায় আসলো, আমি ওকে কোনো টেক্সট করিনি কেন। শিট, আমি অন্তত সব কিছু খোলা বলে রাখতে পারতাম। এমন বোকামি আমার দ্বারা কি করে হলো? কিন্তু এর জন্য সব দোষ ওর রাফানের টেক্সট করা পছন্দ না, এতে নাকি অনেক সময় অপচয় হয়। তাই সে বলে দিয়েছে, যেই কথা মেসেজে আধ ঘন্টা লাগিয়ে দেবে সেটা যেন ফোনে 5 মিনিটে বলে ফেলি। কিন্তু বিপদের সময় তো দরকার। আজকে একটা ভুলে যাওয়া উচিত হয়নি। এই তো চোর গেলে বুদ্ধি বাড়ে ভাবছিলাম, আবার দরজা খুলে গিয়ে মোবাইলটা নিয়ে আসবো, আর এ সময় রাফানকে কল দিলেই পাওয়া যাবে, কারণ ওর ঘুম ভেঙে গেছে মানে ফোন জেনারেল মুডে। কিন্তু এখন বের হয়ে সামনে থেকে ফোন আনলেই ওরা কি ভাবে? রাফানের মায়ের সামনে খারাপ হওয়াটা আমার জীবন মরণের রিস্ক। উল্টাপাল্টা ধারণা হলে বোনপো তো যেমন তেমন, ছেলের জন্য তো একেবারেই মানবে না। নিরুপায় আমি উপায় না দেখে শাড়ি বদলে জামা পরলাম। পরার পরও বের হচ্ছিলাম না। আমার বের হতে যেন ইচ্ছে করছিল না। দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছি। এর মধ্যে আম্মু কয়েকবার ডেকে বলেছে, কিরে আর কতক্ষণ লাগবে, শেষ হয়েছে? আমি কোনো শব্দ করিনি, কিন্তু দরজায় দাঁড়ানো মিনিট 3 পর শুনতে পেলাম রাফানের মা বলছে, আরে আরে আপা, আমার
রাফান ফোন দিচ্ছে, ওকে তো জানাতেই ভুলে গেছি আমি পাত্রী দেখতে বাসার বাইরে আসছি। টের পেলাম কথা বলার জন্য উনি রুম থেকে কিছুটা দূরে চলে যাচ্ছেন, কারণ ওনার গলার আওয়াজ ছোট হয়ে আসছে। আমি আরও একটু দেরি না করে দরজা খুলে বের হয়ে গেলাম। বেরিয়ে দেখি আন্টি বারান্দার দিকে অগ্রসর হচ্ছে, আর আমার আম্মু ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আম্মুও তো ইতিমধ্যে জানেন এই রাফানের সাথে আমার সম্পর্ক, তাই সব কিছুই আম্মুর কাছে অদ্ভুত ঠেকছে। আমিও পাত্রের মাকে একদম খেয়াল না করে দ্রুত বারান্দার দরজার কাছাকাছি চলে গেলাম। শুনলাম আন্টি বলেছে আমরা এখানে খাইনি, পাত্রীকে তৈরি করতেছি। আচ্ছা তুই তাহলে ফ্রেশ হয়ে খেয়ে নে, পরে তোকে এই সম্বন্ধ নিয়ে আপডেট দিব। আমি হতভম্ব হয়ে গেলাম। উনি এটা কেন বলেনি যে ওর বোন রিক্তার ম্যামকে পাত্রী হিসেবে দেখতে এসেছে? তাহলে তো রাফান বিষয়টা জানতে পারত। উনি ঘুরে দাঁড়ানোর আগে আমি এখান থেকে সরে গেলাম। পাত্রের মা আমার দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? এবার তো একদম ঠিক আছে, আর কিছুর দরকার নাই। তবে চাইলে একটু কাজল আর লিপস্টিক দিতে পারো। এরপর আমাদের সাথে চলো, একবার রাদিফ দেখে নেবে। দরকার হলে তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নেবে। আমার বিশ্বাস তোমাকে অপছন্দ করার ছেলে রাদিফ নয়। আমি কাজল হাতে নিয়ে অসহায় চোখ করে সবার দিকে তাকিয়ে আছি। আমার চোখে পানি টলমল করছিল, তবুও কোনো রকম আটকে বললাম আমি কাজল দিতে পারি না। চোখে পানি চলে আসে। বলতে বলতে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। কাজল দিলে আমার আসলে কিছুই হয় না, কিন্তু এমনিতেই এই মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছিল, তাই এইভাবে একটু কান্নার সুযোগ খুঁজে নিলাম। আম্মু এবার আর হাসছে না, একটু বিষণ্ণ চেহারায় আমার দিকে এগিয়ে বলল, কিচ্ছু লাগবে না, এমনি চল। সাদাসিধা অবস্থায় দেখাটাকে ভালো বলে মনে করি। রাফানের মা এটাকে সম্মতি দিয়েও আমার ফুপু আর পাত্রের মা এটাতে একটু বিচলিত, তবুও কিছু বলল না। রাফানের মাকে লক্ষ্য করে বলল, চলো আমরা যাই, আর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে আসুন, বলেই বেরিয়ে গেল। আমি আবার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আম্মুর মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, কিচ্ছু হবে না, এই অবস্থায় পাত্র তোকে মোটেও পছন্দ করবে না। চল, দেখলেই বিয়ে হয়ে যায় না। এমনিতেই ওরা সবাই সন্দেহজনক চোখে দেখছে, আর পাগলামি করিস না। আমি আম্মুর কথা শুনে ভরসা পেলাম। ধীরে ধীরে বেরিয়ে হলাম। ফুপু দৌড়ে গিয়ে আগে থেকে তৈরি করে রাখা শরবত সাথে হালকা নাস্তা সামগ্রী এনে আমার হাতে দিয়ে বলল, আয়, তাড়াতাড়ি আয়। আমি মাথা নিচু করে গিয়ে বসলাম। রাফানের মা উঠে এসে আমার মাথা তোলার চেষ্টা করলো আর বলল, রাদিফ মাশাল্লাহ বলো। কিন্তু এ কি? আমাকে দেখার সাথে সাথে আমার সামনে বসে থাকা পাত্র উঠে দাঁড়িয়ে গেছে। আমি এতে অবাক হয়ে কিছু ভাবার আগেই সে জোর গলায় বলে উঠল, সি আন্টি, এসব কি? আমি আমার ছোট ভাইয়ের প্রেমিকাকে কি করে বিয়ে করব? এই কথা শুনে উপস্থিত সবাই পুরো স্তব্ধ হয়ে গেল। আর সাথে সাথে রাফানের মা ছিটকে নিজের হাত আমার থেকে সরিয়ে নিল। রাদিফের হঠাৎ এই সত্যপ্রকাশ সবাইকে চমৎকৃত করেছে। আমার আব্বুও বড় চোখ করে উঠে দাঁড়িয়েছেন। রাদিফের মা তো সবার আগে দাঁড়িয়ে গেছে, শুধু আমি আর আমার আম্মু চুপচাপ জায়গা মতোই বসে আছি। কিন্তু আমি দেখতে চুপচাপ হলেও আমার বুকের কম্পন বেগতিক হারে বাড়ছে। না জানি এসব শুনে ক্ষেপে গিয়ে রাফানের মা আমাকে অপমান করে চলে যায়। একবার মুখ ফেরালে তো আমি শেষ। এর মধ্যে রাদিফের মা প্রশ্ন ছুড়ল, মুনতাহাত, তোর কোনো ছোট ভাইয়ের প্রেমিকা? তোর তো আপন কোনো ভাই নেই। রাদিফ কেমন যেন একটা চোখে আমাকে একবার দেখলো, তারপর সামনে রাগান্বিত মুখটাকে খেয়াল করলো। সেটা হলো রাফানের মা। ওনার হয়তো এসব শুনে এখন নাক কান কাটা অনুভূতি হচ্ছে, কেননা আমার এত প্রশংসা করে সম্বন্ধ নিয়ে আসছেন। এখন যদি এসে এসব শোনে, অপমানটা ওনারই বেশি হওয়ার কথা। কিন্তু রাদিফের কণ্ঠস্বর নিচু হলো। সে আমতা আমতা করে বলল, মানে আম্মু, ইউনিভার্সিটির এক ছোট ভাই আমার মনে আছে সে মুনতাহাকে অনেক পছন্দ করত, কিন্তু মুনতাহা করতো কিনা আমি আসলে। এই কথা শুনে রাফানের মার মুখে আবার হাসি ফুটে উঠল। হি 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 আওয়াজ তুলে বলল, দূর রাদিফ, তুই যে এত বোকা আমি আগে জানতাম না। মানুষ এভাবে আচমকা কিছু বলে ওঠে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কোথাকার কোন ছোট ভাই? আরে তুই বস বস, এই আপনারাও বসুন। একটা মেয়েকে কেউ পছন্দ করতেই পারে, তাই বলে সে কারো প্রেমিকা হয়ে যায় না। এইটুকু শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, রাদিফ অন্তত আমার
রাফানকে ভাইয়ের খাতিরে হলেও বাঁচাবে। আর রাফান বোধহয় ওর আর আমার ব্যাপারটা ওকে আগে জানিয়েছিল। এই যাত্রায় মনে হয় বাঁচলাম। সামনে আরও কি কি জানি আসে। এর মধ্যে রাদিফের মা বলল, তুই মুনতাহার নামও জানিস? আবার দেখে চিনেও ফেলেছিস কি করে? রাদীপ চোখ আওড়ানোর চেষ্টায় বলল, আরে আজকাল কাউকে দেখা ব্যাপার নাকি? বললাম না ওই ছোট ভাইটা ওরে একটু বেশি পছন্দ করত। এতক্ষণে আমার আব্বুর মুখ খুললেন। সামনে এগিয়ে বসে রাফানের মার উদ্দেশ্যে বলল, আচ্ছা আপা, এইসব বাদ দিয়ে এবার কাজের কথা আগান। এসব কিছু থাকেই টুকটাক। রাফানের মার দিকে তাকিয়ে রাদিফ বলল, আচ্ছা আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, আমি মুনতাহার সাথে কথা বলতে চাই। আন্টি যদি অনুমতি নিয়ে দিতেন। রাফানের মা মুচকি হেসে জবাব দিল, নিশ্চয় নিশ্চয়। ওর মা কিছুই বলল না। তোমরা যাও, ওই দিকের ঘরটায় বসে কথা বলো। আমি এবার আস্তে আস্তে উঠে রাদীপ ভাইয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। সবার থেকে আড়াল হতেই উনি রেগে বলল, এইসব কি? তুমি রাফানকে এভাবে ঠকাচ্ছ? তুমি ওর সাথে সম্পর্ক থাকা অবস্থায় কিনা পাত্রপক্ষের সামনে গেছো? জানো রাফান শুনলে কতটা কষ্ট পাবে? আমি ভয়ে ভয়ে বললাম, আমি নিরুপায় ছিলাম ভাইয়া, আপনি প্লিজ আমাকে একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। দুপুর পর্যন্ত সে ঘুমিয়েছিল, আমি কিছু বলার সুযোগ পাইনি। আপনি তো ভালো করেই জানেন আপনার আন্টি আজকে সকালের আসার কথা আর আমাদের জানিয়েছে। রাদীপ আশেপাশে পায়চারি করতে করতে মাথা নাড়ালো। এরপর পকেট থেকে ফোনটা বের করে কানে ঠেকালো। 30 সেকেন্ডের মাথায় ভ্রু কুঁচকে রাগান্বিত স্বরটাকে আরও রুক্ষতর করে বলল, শালা তুই ঘুমিয়ে থাক, একদিন হঠাৎ করে শুনবি তোর প্রেমিকা অন্য বাড়ির বউ হয়ে গেছে। রাফান বিস্তারিত জানতে চাইলে রাদীপ ফোনটা আমার হাতে দিয়ে বলল, তুমি বলো সব কিছু। আমি ভয়ে ভয়ে কিছু বলতে যাওয়ার আগেই রাফান বলতে লাগলো, মুন এইসব কি? রাদীপ ভাই তোমাদের বাসায় কেন? আম্মু বলছিল রাদীপ ভাইয়ের জন্য পাত্র দেখতে গেছে। আমি জবাব দিলাম, আরে এইটা জিজ্ঞাসা করা লাগে তোমার? পাত্রী হিসেবে তো আমাকেই দেখতে আসছে তোমার মা। আরে মন জয় করার কথা বলবে তুমি? বলবে। দেখো মন জয়ের প্রভাব কোন দিকে গিয়ে পড়েছে। আমি সকাল থেকে তোমাকে বলার জন্য এত ট্রাই করেছি, কিন্তু তোমার তো ফোন সাইলেন্ট করে ঘুমানো লাগে। আর কত কিছু হয়ে গেলে চোখ খুলবে তোমার? কত জরুরি দরকার থাকতে পারে না? রাদীপ ভাইয়ের জায়গায় অন্য কেউ থাকলে কি হতো? রাফান গলা খাঁকড়ে বলল, মুন সরি, আর কখনো এটা করব না। তুমি প্লিজ মাকে কোনো কৌশলে আটকাও। এই কথা শুনে আমি রেগে গেলাম। জবাব দিলাম, আচ্ছা তুমি পাগল? তুমি কি চাও আমি কিছু বলি আর তোমার মা আমাকে চিরদিনের জন্য ঘৃণার পাল্লায় তুলুক? এইটুকু হিতাহিত জ্ঞান তোমার নাই কেন রাফান? আমি কিছু বলতে পারলে তো তোমাকে জানাতামই না। এটা যদি তোমার পরিবারের সাথে সম্পৃক্ত না হতো, আমি তোমার জন্য সম্বন্ধকে যে করেই হোক ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আন্টিকে ফেরানো মানে অপমান করা হবে। আর এই অপমানের আঘাতে আন্টি আমার থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে। প্লিজ বোকার মতো কিছু বলো না, তুমি সব কিছু সামলাও। আমি জানি না। রাফান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কিছু বলার মতো পাচ্ছে না, তাই বলে উঠল, রাদীপ ভাইকে দাও। রাদীপ ফোন নিয়ে বলল, তো ভেতরে এত জড়তা থাকলে কোন হিসেবে সম্পর্ক করছিস ভাই? যা, তোরা কিছু না করলেও আমি পারবো না কিছু করতে। মা আন্টি যা করে আমি ও তাই করব। বলে ফোন কেটে রাদীপ হনহন করে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে রইলাম। এতটা অসহায়ত্ব আমাকে গ্রাস করবে আমি কল্পনা করিনি। এরপর ওদের মধ্যে কী আলোচনা হয়েছে আমি জানি না। শুধু দেখছি দুপুরের খাবার বিকেলে 3:30টায় খেতে বসেছে। মা ফুপি সব কিছুই এগিয়ে দিচ্ছে। এরপর বিদায় নিয়ে 4:30টায়। তার আগে রাফান এবং রাদীফের মা আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে গেল। বোধ হয় এর মধ্যে টাকা আছে, কিন্তু আমি খুলে দেখিনি। ওরা যাওয়ার পরই আমি মাকে জিজ্ঞাসা করলাম, শেষে ওরা কেমন ইঙ্গিত দিয়েছে? বিয়ের আলাপ কতদূর? মা চুপসানো চেহারায় বলল, মতিগতি ভালো না, বিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। আর তোমাকেও এটা মানতে হবে, এই বিয়ে ভাঙলেও তুই রাফানকে পাবি না। না ভাঙলেও পাবি না। আমি কাঁদো কাঁদো চেহারায় রুমে চলে গেলাম। রাফান আজকে বাড়ি আসবে। জানি না এসে কি করতে পারে, কিন্তু রাফান জানে সম্পর্কের কথা শুনলে ওর মা আমাকে মানবে না। বলবে এই মেয়ে ছদ্মবেশী। আরও কি কি জানি ভেতরে ভেতরে করে রাখছি। পরের দিন দুই পক্ষ থেকে স্থির সিদ্ধান্ত জানানোর কথা। রাতে রাফান তাদের বাড়িতে আসলো, কিন্তু সে অসহায়। আমাকে ফোন দিয়েও আশাজনক কিছু বলতে পারল না। ওর মাকেও গিয়ে কিছু জানাতে পারল না। ওর মনে হচ্ছে আমাদের মধ্য থেকে কিছু হলেই সব শেষ। ওর মা ওর কথাতেও রেগে যাবে, আমাদের কথাতেও।
অতঃপর পরের দিন সন্ধ্যায় আব্বুর আগ্রহের সাথে পাত্রের বাড়িতে ফোন দিচ্ছে। আব্বু আমার সাথে রাফানের ব্যাপারে কিছু জানে না, তাই সম্বন্ধের প্রতি ওনার বেশ টান। আম্মুও আব্বুর কাছে বসে আছে, কিন্তু কিছু জানায়নি। আর আমি লুকিয়ে শোনার চেষ্টা করছি। ফোনে কি সিদ্ধান্ত জানায়। আমার হাত পা তরতর করে কাঁপছে, না জানি কি বলে বসে। বিয়ের তারিখ করার ঘোষণা দিয়ে দিলে তো পরিস্থিতি সম্পূর্ণই হাতের বাইরে চলে যাবে। কিন্তু 2 বার রিং হওয়ার পরেও কেউ রিসিভ করলো না। আব্বু ফোন রেখে সোফায় হেলান দিয়ে বসলো। 3 মিনিট পর আব্বুর ফোনের রিং বেজে উঠল। সাথে সাথে আমিও লাফিয়ে উঠলাম। কি জানি এখন শোনায়। আব্বু ফোন কানে দিয়ে জোরে জোরে বলল, কি আপা, আপনারা বোনের জামাই আর বোনকে তো ফোন দিচ্ছিলাম, রিসিভ করছে না। আম্মু আব্বুকে ইশারা করলো লাউড স্পিকার বাড়িয়ে দিতে। আব্বু লাউড বাড়াতেই আমি আরেকটু এগিয়ে গেলাম। শুনলাম রাফানের মা বিষণ্ণ স্বরে বলছে, আসলে কিভাবে যে বলি ভাইসাব, ওই রাদীপ আছে না, ওর নাকি এখন কোথা থেকে এক পছন্দের মেয়ে বের হয়েছে। আমি আপনাদের নিজের লোক বলে সরাসরি বলে দিচ্ছি। ও সরাসরি বলে দিল সে মুনতাহাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করলে ওই মেয়েকেই করবে। কিন্তু আমি আপনাদের আশাহত করব না। আপনারা আমাকে একটু সময় দেন। আমি আমার ছেলের সাথে কথা বলে মুনতাহাকে আমার ঘরের বউ করার সর্বোচ্চ চেষ্টা করব। চিন্তা করবেন না, আমার ছেলে চাকরি না করলেও কোনো অংশে কম না। আম্মু বড় চোখ করে নিজের উচ্চ শব্দে হাসিটাকে 2 হাতে চেপে ধরল। আর আমি কেঁদেই ফেললাম একদম। আমি প্রথমবারের মতো হাসতে গিয়ে কেঁদে ফেলেছি। এদিকে আম্মুকে দেখে মনে হচ্ছে উনি যেন আমার চেয়েও বেশি খুশি। আম্মু আসলে জানে পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারাটা আসলে কতটা আনন্দের। ইতিমধ্যেই আব্বু ফোনে বলেছে, এ কি আপা, আপনি কি দয়া দেখাতে চাচ্ছেন? আপনার ছেলের সাথে বিয়ে দিতে হবে কেন? আপনি সম্বন্ধ নিয়ে এসেছিলেন, আমরা যথাযোগ্য মনে করেছিলাম, তাই মেয়েকে দেখিয়েছি। তাই বলে এই না যে বিয়েটা হতেই হবে। আমার মেয়ের জন্য পাত্রের অভাব হবে না। আম্মু দেখছিল আব্বু রেগে যাচ্ছে। রাগারি কথা, এভাবে দেখে গিয়ে এসব বলাটা অপমানজনক। কিন্তু আম্মু আব্বুর হাত চেপে ধরে ইশারা করছে রাগারাগি না করে ভেবে দেখার কথা বলতে। আব্বু আম্মুর দিকে ভ্যাবাচেকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর কি যেন ভাবে বলল, আচ্ছা, তবে আমার মেয়েকে আপনার কাছাকাছি রাখার যদি এতই ইচ্ছে থাকে তাহলে আপনি কথাবার্তা বলে রাখতে পারেন। তবে আপনার ছেলে মর্জি হওয়াটা মুখ্য। এবার ঠিকঠাক জিজ্ঞেস করে আনবেন আশা করি। পরে গিয়ে যেন না শুনি যে অন্য জায়গায় পছন্দ আছে। রাফানের মা বললেন, না না ভাই, আমার ছেলে এমন না, সে তার মার বাধ্য সন্তান। আমি একবার বললেই রাজি হয়ে যাবে। আর ওর কোনো পছন্দও নেই। শুধু চাকরির আগে বিয়ে করবে কি না এটার জন্য জিজ্ঞাসা করব। শুনেন, রাফান তার বাবার বিজনেস দেখলেই আপনার মেয়েকে রানীর হালে রাখতে পারবে। এ নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তার দরকার নাই। আব্বুর মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা, আপনিও দেখেন আর আমরাও আরও ভেবে নিচ্ছি। এইটুকু বলে আব্বু ফোন কেটে আম্মুর দিকে তাকিয়ে বলল, এত বড় অপমান করে এখন আবার ছেলের জন্য চাচ্ছে। যাই হোক, মুনের আম্মু তুমি কি বলো? আম্মু চকচকে চোখ করে বলল, চোখ বন্ধ করে রাজি হয়ে যান। ছেলে খারাপ না, আর ওই আপার এতই যেহেতু আকাঙ্ক্ষা, আমাদের উচিত মূল্য দেওয়া। আমার বিশ্বাস আমার মেয়েও এই পরিবারের দাম পাবে। আর উনি তো যথেষ্ট পরিমাণ অনুতপ্ত হয়েছেন। আব্বু কেমন যেন চিন্তার মধ্যে মাথা ঝাঁকালেন, যেন ওনার আরও ভাবা উচিত। যাই হোক, এবার সব কিছু ঠিক হবে। আম্মু যেভাবেই হোক আব্বুর ভাবনাকে স্থির করে নিবে। এখন আমার যাওয়া উচিত। এই সংবাদটা রাফানকে জানানো দরকার। আমি খুব দ্রুত পায়ে রুমে চলে গেলাম। হাস্যোজ্জ্বল মুখে আমি ফোন হাতে তুলে রাফানকে কল লাগালাম। রিং হওয়ার সাথে সাথে রাফান রিসিভ করলো আর গম্ভীর কণ্ঠে বলল, কি অবস্থা? আমি হাসতে হাসতে বললাম, এ কি তুমি জানো না তোমার মা আব্বুর কাছে ফোন দিয়ে কি বলেছে শুনোনি? রাফান উত্তর দিল, না, কি বলেছে? আমি এক নিঃশ্বাসে বললাম, বলেছে যে রাদীপ ভাইয়ার অন্যত্র পছন্দ আছে, তাই উনি এই বিয়ে করতে পারবেন না। তার বদলে উনি চাচ্ছেন ওনার ছেলেকে দিয়ে আমাকে বিয়ে করাবেন। আমার কথা শুনে রাফান তার ছেলের স্বরে বলে উঠল, আম্মুর কথায় এত ভরসা করে বসলে? এদিকে খালামুনি বলে দিয়েছে একদিনের মধ্যে পছন্দের মেয়েকে ওনার সামনে আনতে না পারলে রাদী ভাইকে ওনার পছন্দের বিয়ে করতে হবে, মানে তোমাকে। আমার মা বিশ্বাস করেছে যে আসলে কেউ আছে, তাই তোমাদেরকে এই কথা বলেছে, তোমাদের কাছে লজ্জা পাওয়ার ভয়ে। কিন্তু রাদী ভাইয়াকে আন্টির সন্দেহ হচ্ছে। ওনার ভাষ্য মতে রাদী ভাই মিথ্যা বলছে, নইলে হাসি মুখে কেউ পাত্রী দেখতে গিয়ে ফিরে এসে এসব বলে। আর আসলেই তো ভাইয়ার কোনো পছন্দের মেয়ে নেই। আর একদিনে কাকে ধরে আনবে
কি করবে ভাই? বুঝতে পারছো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি ঢোক গিলতে গিলতে বললাম, তোমার মা ঠিক বলেছে। তোমার আন্টি স্মার্ট, ওভার স্মার্ট। এত পেঁচালো চিন্তা একটা মহিলা মাথায় কি করে আসতে পারে ওনার ব্যাপারে না শুনলে আমি ধারণাই করতে পারতাম না। রাফান আমাকে থামিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও, বিশ্বস্ত আর ভালো মনের সুন্দরী মেয়ে খুঁজে দাও, দ্রুত লাগবে। আমি চুপ করে গেলাম, চোখ বন্ধ করে খুঁজছি আমার চেনা জানা কে আছে যার কোনো বয়ফ্রেন্ড নেই, দেখতে শুনতে ভালো। না, এমন কাউকে পাচ্ছি না। একজন আছে কিন্তু তাকে পছন্দ করবে কিনা কে জানে। অন্যদিকে তার পরিবারও আবার জটিল। এসব শুনলে খবর আছে। আমি জবাব দিলাম, এই একদিনের বিষয়টা কি সারা জীবনের ওপর নির্ভর করছে? রাফান জোর গলায় বলল, আরে হ্যাঁ, খালামুনি এমন আছে নিজে বসে থেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। শুনো, দেখতে মোটামুটি হলেও হবে, শুধু ভালো চরিত্রের হওয়াটা জরুরি। আমার ভাই কিন্তু এমনিতে অনেক ভালো, খেলার ছলেও বিয়ে হবে না, পার্মানেন্ট হচ্ছে, আর নইলে আমরা কিন্তু শেষ। ভাই আমাদের বাঁচিয়েছে, এখন ওনাকে আমাদের বাঁচাতে হবে, নইলে তিনটা মানুষই একেবারে শেষ হয়ে যাব। আচ্ছা দেখছি আমি, বলে আমি কেটে দিলাম। এখন আমি মারাত্মক চিন্তার মধ্যে পড়ে গেলাম। কি বলছে এসব? এটা কেমন বিপদ? ওই মহিলা এত ডেঞ্জারাস? আল্লাহ! একদিনের মধ্যে পছন্দের মেয়ে নিয়ে হাজির হব, নইলে উনি? না না, আমি ভাবতে পারছি না। যে করেই হোক আমার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু কাউকে কল্পনা করতে গেলে আমার চোখে শুধু শ্রেয়ার মুখটা ভাসে। ও খুব ভালো মেয়ে, আমার জানা মতে ওর বয়ফ্রেন্ড নেই, আর পরিবারের দিকেও বেশ ভালো। ও এমন একটা পর্যায়ে গিয়ে বিয়ে করবে, একদিনে কি করে সম্ভব? তবুও আমি জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলাম। শ্রেয়াকে কল করে জিজ্ঞাসা করলাম, কিরে, তোর পরিবার থেকে বিয়ে টিয়ে নিয়ে কথা বলে? শ্রেয়া এটা শুনে হাসতে হাসতে বলল, রাতের বেলা বিয়ে খেতে ইচ্ছে করছে তোর? আমি সিরিয়াস মুডে বললাম, আরে বল না ভাই, তোর বিয়ে দিবে কিনা? শ্রেয়া কিছুক্ষণ সময় নিয়ে আমতা আমতা করে বলল, তা দিতে পারে, বিয়ের বয়স তো হয়েছে, কিন্তু অতি ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলে আমাকেই পছন্দ করবে না। শ্যামবর্ণ হওয়ায় কি অধিশাপ দেখ। হা হা হা। আমি বুঝতে পারলাম ও খুব কষ্ট নিয়ে কথাটা বলছে। এই হাসিটাও মিথ্যা। আমি আস্তে আস্তে বললাম, একটা ছেলে আছে বুঝছিস, খুব ভালো, পরিবারও ভালো। সমস্যা হলে সে একটা বিপদে পড়ে বলে ফেলেছিল যে কাউকে ভালো লাগে। এখন তার মা উঠে পড়ে লেগেছে সেই মেয়েকে সামনে আনতে, তাও কালকের মধ্যে। আচ্ছা তুই কি শ্রেয়া আমার মুখের ওপর বলে দিল? না রে, এসব আমি জানি না, আমার বাবা জানে। আমি হতাশার সাথে ফোনটা রেখে দিলাম। এমনকি আম্মু প্রবেশ করলো। কি হয়েছে জানতে চাইলে আমি বিস্তারিত বললাম। এসব শুনে তো আম্মু পুরো বোকা বনে। আম্মু বিশ্বাস করতে পারছে না রাদীপ ভাইয়ার মা এতটা গুরুতর। এরপর আম্মু আমাকে বলল, শুনো শ্রেয়ার বাবার সাথে আমি কথা বলবো। পাত্রের সন্ধান তো শ্রেয়ার বাবাকে তুই দিতে পারবি না? আমিই বলবো আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে, তারা শ্রেয়াকে কালকে দেখতে চায়। আর তুই রাফানকে বলে দে রাদীপকে যেন তার মাকে বুঝায় যে মেয়ে পরিবারের বাধ্য সন্তান, তাই তাকে দেখতে হলে বাড়িতে গিয়ে দেখে বিয়ের দিন তারিখ করতে হবে। পছন্দ অপছন্দের কথা উল্লেখ করা যাবে না। আমি আম্মুর বুদ্ধি শুনে পুরো হতভম্ব হয়ে গেলাম। খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার আম্মুও তো রাদীপ ভাইয়ার মার চেয়ে কম স্মার্ট না। যেই ভাবনা সেই কাজ, আম্মুর পরিকল্পনা কাজে দিল। রাদীপ ভাইয়া আমার কথা মতো ওনার মাকে সেই কথাগুলি বলল, যদিও তখন আন্টির চেহারা নাকি দেখার মতো ছিল। এদিকে আম্মু চাচ্ছে সম্পূর্ণ ব্যাপারটাকে আব্বুর কাছ থেকে লুকিয়ে রাখতে। অন্যদিকে রাদীপ আর রাফানের পরিবারের সাথে আমাদের যোগাযোগটাও শ্রেয়াদের পরিবারে আমরা গোপন রাখতে চাইলাম, নইলে সবকিছু একদম বল হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় হরবল না হয়েও কি কোনো উপায় আছে? বিষয়টা কেবল জটিল থেকে জটিলতর হচ্ছে। না জানি আমাদের লুকোচুরি খেলার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। আমার খুব ভয় লাগছে। রাফান নিজেও ভীষণ ভয় পাচ্ছে, কারণ সে তার মাকে খুব ভালো করে চিনে। যদি আমাদের পরিকল্পনায় কোনো প্রকার ভুল হয় আর উনি সেটা টের পায়, তাহলে আমাদের দুজনকেই আজীবনের জন্য বিচ্ছেদ বরণ করে নিতে হবে। দুজন দুজনকে ভালোবেসেও হারাবো। শ্রেয়াকে দেখার জন্য রাদীপ ভাইয়া তার আম্মু আর আব্বুর সাথে
নিল। এইবার আর রাফানের মাকে নেয়নি। অবশ্যই আমার ক্ষেত্রে আসার কারণ এটাই ছিল, উনি নিজে সেখানে ঘটকালির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেটা তো হয়েই ওঠেনি। এদিকে আমার আম্মুকে শ্রেয়ার মা খুব জোর করেছিল যাতে সেখানে উপস্থিত থাকে, কিন্তু আমার আম্মু যায়নি। আম্মু ভয় ছিল ধরা পড়ে যায় কিনা। রাদীপ ভাইয়ার মা আমার আম্মুকে শ্রেয়াদের বাসায় দেখলে অনেক বড় তোলপাড় কাণ্ড হতে পারে আমাদের ধারণা ছিল। নিশ্চিত উনি বুঝে যাবেন দুই ঘটনায় কোনো চক্রান্ত আছে। আগের পাত্রীর মা আবার এখানেও উপস্থিত, কেমন না বিষয়টা। তাই আম্মু অনেক অজুহাত দেখিয়ে বারণ করেছেন, আমাদের পরিবার থেকে কেউ পাত্রী দেখার দিন যেতে পারবে না। এমনকি শ্রেয়াদেরকেও বলে দিয়েছে আমাদের পরিবারের কথা যেন উল্লেখও না করে। শ্রেয়ার মা এর কারণ জানতে চাইলে আম্মু বলল কোনো একটা গোপন সমস্যা আছে। শ্রেয়ার মা আর কিছু বলতে পারেনি, যেমন বলল তাতেই সম্মতি দিল। মানুষের মধ্যে অনেক প্রকার দ্বন্দ্বই তো থাকে, বিষয়টা নিয়ে আর সমস্যা হয়নি, আর ভালো মতোই ব্যাপারটা সমাধান হলো। রাদীপ এবং রাদীপের পরিবার শ্রেয়াকে দেখলো, তাদের পছন্দ হলো। রাদীপের মা শ্রেয়ার পরিবার দেখে খুব অপছন্দ করলেন। খানদানি বংশের ভালো মেয়ে, হোক না একটু কালো। তবে রাদীপ ভাইয়ার ভাষ্যমতে ওনার মা নাকি বারবার বলছিল শ্রেয়ার সাথে আলাদা করে কথা বলবে, কোনোভাবে ওনাকে মানিয়ে রাখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত নাকি উনি বাধ্য হয়ে ওনার বাবাকে বিস্তারিত বলে দিয়েছেন। পরে ওনাকে রাদীপ ভাইয়ার বাবা নিজে আটকিয়েছেন। ওনার বাবা মানুষ হিসেবে অনেক সরল আর ফ্রেন্ডলি। আমি বুঝতে পারছিলাম এমন একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। উনি ওনার সন্দেহ দূর করতে হলেও মেয়েকে উল্টাপাল্টা প্রশ্ন করে প্রমাণ চাইবেন, কিন্তু সেটা আর পারেননি। তার আগেই বিয়ের তারিখ ঠিক করে আসতে হয়েছে। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। শ্রেয়ার বাবাও সুন্দর মতো দ্রুতই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। না হওয়ার কোনো কারণও নেই। পাত্র বেশ যথাযথ বটে। আগামী 5 দিনের পরেই বিয়ের তারিখ ফিক্সড হয়েছে। একদিন যাওয়ার পরে রাফানের মা আমাদের ঘরের নাম্বারে ফোন দিল। আমি আর আব্বু একসাথে ছিলাম। আব্বু অন্য রুমে থাকাতে আম্মু আব্বুকে না ডেকে নিজেই রিসিভ করলো। কুশলাদি বিনিময়ের পর রাফানের মা বলতে লাগলো, আসলে একটা সংবাদ দিতে আসলাম। ওই রাদীপ ছেলেটা অবশেষে তার পছন্দের মেয়েকে বিয়ে করেই নিচ্ছে। চলুন না আমরাও বিয়ের কাজটা এগিয়ে ফেলি। আপনার মেয়েকে খুব দ্রুত আমার ঘরে নিয়ে আসতে চাই। আমার আম্মু দ্রুত আব্বুকে ডাকলো। আম্মুর ডাকাডাকিতে আব্বু সন্ধ্যার সংবাদটা শেষ না করেই হন্তদন্ত হয়ে ছুটে আসলো। আম্মু ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এবার তো আপাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানান, নেন কথা বলেন। আব্বু গলা ঝেড়ে ফোন ধরল, তারপর উচ্চ শব্দে বলল, জি জি আপা, আমাকে জানানোর পরে আমি বসেছিলাম এমন না। আমি তো গোপনে আপনার ছেলের অনেক খোঁজ নিলাম। তার ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখান থাকে সবখানে সমান গুরুত্ব দিয়ে খোঁজ নিয়েছি, কারণ এবার কাউকে ভরসা করে মেয়ে দেখাবো না। আগে ছেলে দেখব, তারপর মেয়ে দেখাবো। রাফানের মা জবাব দিল, আমার ছেলেকে আপনি দেখেছেন? তাহলে আমি শিওর আপনার সম্মতি হ্যাঁ হবে, কারণ আমার ছেলেকে খারাপ বলবে এমন মানুষ নেই। আব্বু নাক উপরে তুলে তাচ্ছিল্যের হাসি দিল। মা আর আমি পুরো ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছিলাম কোনো গড়বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিথ্যা হলো না। বাবা বলে উঠল, হ্যাঁ, ভালো করে জেনেছি আপনার ছেলে 4 বছর যাবৎ একটা সম্পর্কে জড়িত আছে। সেই মেয়েকে সে পৃথিবী বদলে গেলেও ছাড়তে পারবে না। না মানে ওর বন্ধুরা যেভাবে আমাকে বলল, আরে বলল সেই মেয়েকে তার মায়ের যথাযোগ্য করার যাবতীয় চেষ্টা সে করছে। এমনিতে খারাপ বলেনি কেউ। রাফানের মা নিশ্চুপ। উনি কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছেন। আমার আব্বু হাসতে হাসতে বললেন, আপা ছেলেকে ভালো করে জিজ্ঞাসা করেন। এত ভরসা করে জোর করে কিছু চাপিয়ে দিবেন না, পরিণতি ভালো হবে না। তবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার ছেলে সম্পর্কে যা শুনেছি সব মিথ্যা, তাহলে আমি নির্দ্বিধায় মেয়ে তুলে দিব, কিন্তু বাবা হয়ে মেয়ের জীবনের ঝুঁকি নিতে আমি রাজি নই। দেখা যাবে বিয়ে দিলাম আর মেয়ের জামাই পরকীয়া করছে। রাফানের মা সাথে সাথে ফোনটা কেটে দিল। আমি আর আম্মু পুরো কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। আব্বু এইসব খবরাখবর কখন নিল? আমরা কিছু জানলাম না পর্যন্ত। ওর ইউনিভার্সিটির কোন বন্ধু বাবাকে এসব বলেছে? আর সম্পর্ক তো 4 বছর ধরে আমার সাথে। এখন এই কথা কিভাবে বাবাকে বুঝায়? আমি আম্মুর দিকে তাকাতে আম্মু আমাকে চিন্তা না করার ইশারা করলো। আমি আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমার মনে হচ্ছে রাফানের ওপর দিয়ে খুব ঝড় যাবে। উনি খুব বকা দেবেন।
এই সময় ফোন দিলে যদি আবার উনি ধরেন আরও ফেঁসে যাব। এমনও আছে ফোন নিয়ে বসে থাকবেন কোনো মেয়ের সাথে প্রেম, সেটা পরখ করার জন্য। চিন্তায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শুধু বারবার আম্মুর কাছে গিয়ে বসেছিলাম আর নিজের রুমে আসছিলাম। রাফানও আমাকে একটা কল করলো না। বাধ্য হয়ে আমি 12টায় নক দিলাম। রাফান, তুমি ঠিক আছো? কিন্তু কোনো জবাব নাই। 12টায় তো রাফান সবসময় ফোনে থাকে। আজকে কি এমন হলো? এখনও আন্টি ফোন চেক দিতে বসে নেই তো? ভয়ে সরাসরি কল করছি না। সারা রাত গেলেও রাফানের কোনো খবর পেলাম না। পরদিন সকাল 11টায় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করতে রাফান বলে উঠল, আমার ফোনটা গতকাল বাজার থেকে ছিনতাই হয়ে গেছে। আমি তোমার সাথে কথা বলার কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ ছিনতাই? তোমার আম্মু নেয়নি তো? রাফান হাসতে হাসতে বলল, আম্মু নেবে কেন? অবশ্যই আম্মুকে ছিনতাই হওয়ার কথা বলার পরে কিছু বলেনি। থানায় একটা জিডি করেছি। আগের নম্বরটা এখনও তুলিনি। এটা নতুন নিলাম। ফোনও নতুন। আমি বিড়বিড় করে বললাম, তোমার আম্মু কি কালকে একটু অন্যরকম আচরণ করছিল? রাফান জবাব দিল, না তো। কেন এই প্রশ্ন? আমি জবাব দিলাম, এমনি। আচ্ছা, দেখা হলে কিছু বলবো। তুমি শ্রেয়ার বিয়েতে তো আসছো, তাই না? রাফান বলল, অবশ্যই আসছি। আম্মুও আসবে। আমি একটু ভয় পেলাম। রাফান সেটা বুঝতে পেরে বলল, আরে তুমি শ্রেয়ার বন্ধু, এটা জানলে কিচ্ছু হবে না। বন্ধু তো কতজনই হতে পারে, তাই না? পাত্রী দেখার সময় চিনলে সমস্যা ছিল, সন্দেহ করার প্রবণতা ছিল। এখন কিচ্ছু হবে না। আর জানো, রাদি ভাই শ্রেয়াকে মন থেকে অনেক পছন্দ করেছে। বলে এই মেয়েটা শ্যামবর্ণের হলেও নাকি প্রথম দেখাতেই দৃষ্টির মায়ায় ভাইকে আবদ্ধ করে ফেলেছে। তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে ভালো কাউকে এত দ্রুত বের করে দেওয়ার জন্য। আমি মুচকি হাসলাম। অবশেষে বিয়ের দিন। রাফানের কথা মতো ওর পছন্দের রঙের লেহেঙ্গা কিনেছি। গায়ে হলুদেও আমি শ্রেয়াদের বাসাতেই ছিলাম। কয়েকটা দিন খুব ব্যস্ত যাচ্ছে। রাফান রাদিফের পরিবারে খুব ব্যস্ত। ওরা এত তাড়াতাড়ি বিয়ে আয়োজন করেছে যে নিঃশ্বাস নেওয়ার সময় জুটছে না এখন। তাই রাফানের মা সময়ের মধ্যে আমাদের সাথেও আর কথা বলেনি, আর রাফানকেও কিছু বলেনি। আবার বলেনি হয়তো রাফান মিথ্যা বলতে পারে এই আশঙ্কায়। ওনার মনে আছে কি উনি কেবল জানেন। এদিকে আমিও আর রাফানের বোনকে পড়াতে যাই না। আব্বু মানা করেছে যেতে। অপেক্ষা করতে করতে 2টায় বরযাত্রী আসলো। রাফান অভয় দেওয়া সত্ত্বেও আমাকে যারা চেনে তাদের সামনে গেলাম না। বিশেষ করে রাদি ভাইয়ার পরিবার এবং রাফানের পরিবারের কারোর সামনে। রাফানও আমাকে এসে দেখেনি। কয়েকবার SMS করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমার সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ দেখে ফেললে খুব খারাপ হয়ে যাবে। আমি অনেকটা সময় ধরে শ্রেয়ার কাছেই ছিলাম। এরপর যখন বরকনের বিভিন্ন নিয়ম পালনের মুহূর্ত আসলো, আমি রাফানকে SMS করে বললাম ওইদিকে সব কিছু রেখে পেছনের বারান্দায় চলে আসতে। আমিও সেখান থেকে বের হয়ে গেছি, কারণ ওখানে সবাই উপস্থিত। বাইরে কিংবা আশেপাশে তেমন কেউ নেই। রাফান আমার কথা মতো বাড়ির পেছনের বারান্দায় আসলো। আমাকে দেখতে পেয়ে আচমকা আমার হাত ধরে বলল, 18 দিন পর আমার পরীর সাথে দেখা। হিজাব করেও এত সেজেছ, বা পুরো বউ বউ লাগছে। ইচ্ছে করছে আমিও আজকে বিয়ে করে ফেলি। আমি লজ্জায় হাসলাম। এমন সময় হৃৎপিণ্ডে ভূমিকম্প সৃষ্টি করে এক আওয়াজ এলো, রাফানকে, এই মেয়ে তুই সামনে থেকে সরে যা, আমি দেখতে চাই। রাফান ভ্যাবাচেকা খেয়ে আমার হাতে আরও শক্ত করে চেপে ধরল, আর আমার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আমতা আমতা করে শব্দ হচ্ছে, আহ আন্টি। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। যেই আন্টির ভয় এত কৌশল করে বেড়ালাম, নিখুঁতভাবে এত কিছু করলাম, এখন কিনা তার কাছেই ধরা খেয়ে গেলাম। এদিকে আমি আমার মুখ কিছুতেই সামনে আনতে চাচ্ছি না, কিন্তু তাতে কি রাফানের মা একদম কাছাকাছি চলে আসে? রাফান শুধু ঢোক গিলছে। সে পুরোপুরি নির্বাক, তবুও আমাকে লুকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে রাফান আমার হাতটা ছাড়ছে না। বেচারা বাজেভাবে ঘাবড়ে গেছে। ভাবছে ছেড়ে দিলে কি না কি হয়ে যায়। তাই এখন এই মুহূর্তে তার উচিত অনুচিত বিষয়গুলো বুঝতে পারছে না। আন্টি আমার কাছে এসে বিপরীতে ঘুরিয়ে রাখা আমার মাথাটাকে এক টানে সামনে নিয়ে এলো। এক হাত দিয়ে 2 গালে চাপ দিয়ে সোজা করে দাঁড় করিয়ে আন্টি উচ্চ শব্দে বলে উঠল, এ কি উপমা তুমি? তুমি ছি ছি ছি, এটা আমি কি দেখছি? রাফান, মুনতাহা, এসব কি? কেউ কোনো কথা বলছে না। রাফানও কিছু বলছে না, আর আমি তো একেবারেই না।
পিনপতন নীরবতার মধ্যে আমাদেরকে চমকে দিয়ে রাদীপ ভাইয়া এসে হাজির হলো। রাফান রাদীপ ভাইয়াকে দেখে এবার বিষণ্ণতার সাথে নিজের মুখ খুলল। আস্তে আস্তে বলল, রাদীপ ভাই তুমি এখানে আসলে কি করে? রাদীপ ভাই রাফানকে শান্ত থাকার ইশারা করে আন্টিকে লক্ষ্য করে বলল, আন্টি এখানে কি করছেন? আর ওই আমি ওয়াশরুমে আসছিলাম, শালাশালিরা দুষ্টামি করে আমার মাথা নোংরা করে ফেলেছিল। ওই দিকের ওয়াশরুমে কেউ ছিল না বলে আমি চুপচাপ এদিকে চলে আসছি। এসে দেখি আপনি কেমন হাইপার হয়ে আছেন। কি হয়েছে, কোনো সমস্যা? আন্টির আগে ফোঁসফাঁস করছে কিন্তু কিছু বলছে না। রাদীপ ভাইয়া বিষয়টা বুঝতে পেরে গলা খাঁকড়ে রাফানের দিকে তাকিয়ে বলল, বাবা আমার ভাই তাহলে সেই রকম কাজের। এরপর আবার আন্টি প্রশংসক চোখের দিকে লক্ষ্য করে বলল, আরে আন্টি আমার আম্মু বলছিল যে আপনি নাকি মুনতাহার জন্য রাফানের বিয়ের কথা বলছিলেন। আমি এটা রাফানকে জানাতেই রাফান অবাক হয়ে বলল, আমাদের বাড়িতে টিউশনি করতে অথচ আমি খেয়াল করিনি। সে মুনতাহাকে দেখতে চিনছিল, কিন্তু তখন কি করে দেখাবো? এরপর এখানে এসে মেয়েদের মধ্যে আমি মুনতাহাকে দেখছিলাম। সে শ্রেয়ার বান্ধবী মনে হয়। শ্রেয়া আমাকে সেটাই বলছিল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। রাদীপ ভাইয়া আবার বলল, তারপর আমি ওকে বললাম যে মেয়েটার সাথে কথা বল, দেখ ভালো লাগে কিনা, পরে আমার মতো এমনটা করিস কিনা। এখন তো দেখি সত্যি আমার কথা শুনেছে। তাই রাফান কেমন লেগেছে ওকে? আন্টি চোখ পিটপিট করে বলল, রাদীপ দাঁড়াও, তুমি যা বলছো তা কি সত্য? রাদীপ মাথা নেড়ে বলল, অবশ্যই, জিজ্ঞাসা করেন ওদের। এমন সময় একজন এসে বরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলল। রাদীপ ভাইয়া রাফানের দিকে তাকিয়ে বলল, আরে ভিতর ডিম, বল আন্টি সব কিছু। চুপ করে থাকলে তো অপরাধ না করেও অপরাধী হয়ে যাবি। রাদীপ ভাইয়া চলে যেতে আন্টির নাক ফুলিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু তুই উপমার হাত ধরেছিস কেন? এইটুকু বলতেই আমি গম্ভীর কণ্ঠে বলতে লাগলাম, আন্টি আপনার ছেলেকে ভালো ভেবে আমি একটু কথা বলছিল যে জরুরি কথা আছে, কিন্তু আপনি আসতেই এভাবে হাত চেপে ধরেছে। আমি কথা বলতে রাজি হওয়ায় আরেকটা কারণ হলো, আমার আম্মু বলছিল আপনি নাকি আপনার ছেলের জন্য বিয়ের আলাপ দিয়েছেন। সেই হিসাবে ভাবলাম আসলেই একটু জানা দরকার। আর এইটুকু সুযোগ পেয়ে উনি এমন কাজটা করবে আমি কল্পনা করিনি। আমি আপনাদের পরিবারকে খুব সম্মান করি, নইলে আপনার সামনে চিৎকার মারতাম। আন্টির ঠোঁটে এবার একটা লুকায়িত হাসি দেখলাম। রাফান কিছু বলার আগেই বলল, কিরে রাফান, আমাকে দেখে ভয় পেয়েছিস তাই না? এজন্য ওর হাত ধরে ফেলেছিলি? আমার ছেলেটা আমাকে এত ভয় পায়? উফ, আচ্ছা নে এখন কথা বল, কিন্তু হাত ধরবি না। তোকে মেয়েটা ভুল বুঝেছে, সুন্দর করে বুঝিয়ে বল, নিজেকে ভালো প্রমাণ কর। এবার আমিও দেখি মুনতাহার বাবা কি করে বিয়েতে না করে। রাজি তো ওনাকে হতেই হবে। আমার ছেলে সম্পর্কে আজেবাজে গুজব বিশ্বাস করে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছিল। এসব বিড়বিড় করতে করতে আন্টি হনহনিয়ে চলে গেল। আমি বুকে হাত দিয়ে বিরাট সময় নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আর রাফানের মাথায় জোরে একটা থাপ্পড় দিয়ে বললাম, একটা বিড়ালের বাচ্চার সাথে প্রেম করি? এই যাত্রায় রাদীপ ভাই না বাঁচালে যে কি হতো? রাফান চিন্তার সাথে বলল, কিন্তু ও আসর ছেড়ে রাদীপ ভাই আসলো কি করে? খবর পেল কোথায়? আমি মাথা নেড়ে বললাম, জানি না, আমি তোমার সাথেই তো ছিলাম। রাফান কপালের ঘাম মুছতে মুছতে বলল, আম্মু জানি কি বলছিল, তোমার বাবা আমার কোন গুজবের জন্য মেয়ে দিতে নারাজ। আমি তর্জনী আঙ্গুল উঠিয়ে বললাম, ও হ্যাঁ, সেদিন বলছিলাম না যে দেখা হলে বিষয়টা বলবো। সেটা হচ্ছে তোমার আম্মু ফোন দিয়ে আমাদের পরিবারের সম্মতি জানাতে চাইলে আব্বু বলে যে উনি নাকি তোমার সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছে একটা মেয়ের সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, যাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করতে পারবে না। আর সেই মেয়েকে পাবার জন্য নাকি তোমার আম্মুর সম্মতি আদায় যথাসাধ্য চেষ্টা করছো। রাফান হেসে বলল, আহারে পরিবার, এতটাই কাছে এসেও আমরা দুজন দুজনের ব্যাপারটা বলতে পারি না। বিয়েটাও একবার হোক, এই অত্যাচারের হিসাব দিব। বিয়ের পরেই মাইক লাগিয়ে বলে বেড়াবো আমরা অনেক বছর প্রেম করে এরপর বিয়েতে আবদ্ধ হয়েছি। আমি ওর কথায় ব্যঙ্গ এক হাসি হাসলাম। আমি জানি এই ছেলে বৃদ্ধ হলেও তার মাকে অতীত জানাতে পারবে না। এরপর আর কিছু হবার আগে দুজন দুদিকে সরে পড়লাম। এবার আর আন্টির সামনে যেতে দ্বিধা করলাম না। আমি মানুষের ভিড়ে চলে গেলাম, যেখানে শ্রেয়া আর রাদীপ ভাইয়ার ছবি তুলতে সবাই ব্যস্ত। ভেতরে যেতে আম্মু এসে আমার কানের কাছে বলল, এত সাহস তোর! আর আমি মা হয়ে সেটা সহ্য করতে হলো।
তবুও শেষবার আমি সাহায্য করলাম। এরপর কিছু হলে আমি আর কিছু জানি না। আমি ফিসফিস করে বললাম, মানে কি আম্মু? আম্মু রাগী চোখে বলল, পেছনের বারান্দায় যে ঝামেলাটা হলো তখন আমি রাদিফকে বিষয়টা না জানালে এতক্ষণে কি হতো বলতো? আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ওহ, তুমি তাহলে জানিয়েছো? আমার সেরা মা। তুমি শুধু মা না, আমার সবচেয়ে ভালো বন্ধু। লাভ ইউ আম্মু। আম্মু আমার হাত টেনে ছাড়ানোর চেষ্টা বলল, ছাড় এবার, মানুষজন দেখছে। আমি আম্মুকে ছেড়ে শ্রেয়া আর রাদীপের দিকে তাকালাম। দুজনের খুব খুশি মনে বিয়ে করছে। আসলে সব কিছু ওপর থেকে সুন্দর করে সাজিয়ে লেখা থাকে, নইলে 1 সপ্তাহ আগেই বা কে জানতো শ্রেয়া হুট করে বিয়ে হয়ে যাবে, তাও আমার আর রাফানের প্রেমের ইস্যুকে কেন্দ্র করে। সবশেষে বর-কনের বিদায়ের সময় আমরা গাড়ি পর্যন্ত গিয়ে দাঁড়ালাম। আম্মু আর আমি একসাথে দাঁড়িয়ে আছি। রাফানের মা গাড়িতে ওঠার আগে আম্মুর কানে কানে কি যেন বলল। এটা শুনে প্রথম আম্মু হাসছিল, আবার মন খারাপ। আমি বিষয়টা আঁচ করতে পারিনি। তারপর সবাই চলে যাওয়ার পর আমিও আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম, আন্টি কি বলছিল? আম্মু একটু হেসে বলল, বলছে প্রস্তুত হন এমন একটা আয়োজনের জন্য। খুব শীঘ্রই আপনার স্বামীকে প্রমাণ দিব আমার ছেলে নিখাত, আর আমরা আপনার মেয়েকে নিজের মেয়ে বানিয়ে আমাদের কাছে নিয়ে যাব। আমি আওয়াজ করে হাসতে গিয়েই দেখি আম্মুর মুখের হাসিটা থেমে গেছে। আমিও আর হাসতে পারলাম না। আম্মু আমার হাত ধরে বলল, বিয়ে তো শেষ, চল আমরাও বিদায় নিয়ে বাসায় যাই। আমি মাথা নেড়ে আম্মুর সাথে শ্রেয়ার মার কাছে গেলাম। শ্রেয়ার মা মন খারাপ করে বসে আছে। আমাদেরকে দেখে কাঁদো কাঁদো চেহারায় বলে উঠল, মেয়েটা ঘরটা ফাঁকা করে চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমারটাও জানি কোন দিন চলে যায়। এত কষ্ট করে বড় করি পরের বাড়ির জন্য। যাই হোক, আমরা বাসায় চলে যাব এখন। মেয়ে খুব ভালো থাকবে, চিন্তা করবেন না। আন্টি মাথা ঝাঁকালো, আর আমি ব্যাগ হাতে নিয়ে বললাম, আচ্ছা আন্টি, আমরা আজকে যাই। শ্রেয়া আসলে পরে একদিন আসব। আম্মু সবার থেকে বিদায় নিল। শ্রেয়ার মা ছলছল চোখে একে একে সব মেহমানদের বিদায় দিচ্ছে। বাড়িতে আসার পর দেখি আব্বু আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসছে। দেখেই আমরা মা মেয়ে হৃৎকম্পন বেগতিক হলো, কারণ আমরা আব্বুকে কিছু জানিয়ে যাইনি। আর আজকে আব্বু তাড়াতাড়ি চলে আসার কারণও আঁচ করতে পারলাম না। এদিকে আমাদেরকে দেখতে পেয়েই কর্কশ স্বরে আব্বু বলে উঠল, ওহ, অবশেষে আসছো তোমরা, বসো, এখানে কথা আছে। আম্মু ভয়ে ভয়ে সোফায় বসলো। আমি সোফায় হাতলে ধরে দাঁড়িয়ে রইলাম। বাবা চশমাটা খুলে টেবিলে রেখে বলল, দাওয়াত কি তোমাদের দুজনকেই দিয়েছিল? আম্মু একটু হতস্তব্ধ করে বলল, না, আপনাকে দিয়েছিল। বাবা জোর গলায় বলে উঠল, তাহলে আমাকে এই কথা জানিয়েছিলে? মা মেয়ে একা একা চলে গেলে আমাকে মুখের কথাটাও জানালে না? অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয়নি? তারপর আবার কোথায় গেলে, যেখানে আমার মেয়েকে রিজেক্ট করে যাওয়া ছেলেটা বর ছিল? আমার মেয়ে কোন দিকে চেয়ার সে কম, বরং অনেক বেশি ভালো। তোমাদের লজ্জা করলো না যেতে? মা থতমত খেয়ে খেতে জবাব দিল, সেসব কেন বলছো? মেয়েটা যেমনি হোক ছেলেটা তাকে পছন্দ করতো। আর শ্রেয়ার বান্ধবীর বিয়েতে শ্রেয়া যাবে না? আরও ওর গার্ড হিসেবে আমার যাওয়াটা তো জরুরি। বাবা আরও রেগে বলল, তুমি গার্ড হিসেবে নও, তুমি পুরো তদারকি করতে গেছো। এই বিয়ের সম্বন্ধ তোমার মাধ্যমেই হয়েছে, কেন এত কিছু লুকালে? আমি পুরো থ মেরেই রইলাম। আব্বু এত কিছু কি করে জানে? কে এসব বলল? আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি। মা কোনোভাবেই জবাব দিল, ছেলেটা আমার সম্বন্ধে কথা বলতে বলছিল, কারণ শ্রেয়ার পরিবারের সাথে ভালো সম্পর্ক আছে। আমি ছাড়া এমন কাউকে সে চিনে না। আমি শুধুই এটাই করেছি। আব্বু দাঁড়িয়ে গেলেন আর টেবিলে গিয়ে জগ থেকে নিজের হাতে ঢেলে ঢকঢক করে 1 গ্লাস পানি এক নিঃশ্বাসে শেষ করলেন। আম্মু ভয় পাচ্ছে, কারণ আম্মু জানে আব্বু বেশি রেগে গেলে এভাবে পানি খায়। পানি খেয়ে এসে আব্বু বলল, সত্যটা বলো মুনতাহার আম্মু, তোমার চোখ মিথ্যা বলছে। আর আমি জানি আমার স্ত্রী এতটাও আত্মসম্মানহীন হয়ে যায়নি যে আমাদেরকে রিজেক্ট করা ছেলের জন্য নিজে গিয়েও অন্য জায়গায় বিয়ের আয়োজন করবে, আবার সেজেগুজে সেখানে মেয়েকে নিয়ে উপস্থিত থাকবে। আমি ভয়ে এখান থেকে সরে পড়লাম। পর্দার আড়াল থেকে শোনার চেষ্টা করছি আম্মু এরপর কি বলে। আম্মু কপালে কিছুক্ষণ হাত রেখে সোজা হয়ে বসলো আর সুন্দর মতো বুঝিয়ে বলতে লাগলো, শুনুন তাহলে, আপনি জেনেছিলেন না যে ওই ছেলেটার একটা সম্পর্ক আছে অনেক বছর ধরে? সে একটা মেয়েকে পছন্দ করে, সেটা আমাদেরই মেয়ে।
আমাদের মেয়ে ছাড়া ছেলেটা আর কাউকেই পছন্দ করে না। আর মুনতাহাও চায় যে রাফানের সাথে তার বিয়ে হোক। আব্বু সাথে সাথে চোখ বড় করে ফেলল, হুঙ্কার ছেড়ে বলল, তুমি ওর মা, তুমি এসবকে প্রশ্রয় দিচ্ছ? ছি ছি, আমি কাকে নিয়ে সংসার করছি? মা শান্ত গলায় বলল, আমিও সেদিনই জেনেছি। জানার পরে অনেক কিছু বলতে গিয়েও বলিনি। যা হওয়ার তো হয়ে গেছে। এখনো কিছু বললে কি সময় ফিরে আসবে? আর মেয়ে বড় হয়েছে, ও যদি ওর পছন্দের মানুষ নিয়ে সুখে থাকে তাহলে আমরা কেন এই অবস্থায় বাধা হব? আর ছেলের মাও যেখানে আমাদের মুনতাহার জন্য পাগল। আব্বু গম্ভীর চেহারায় ধপ করে বসে পড়লেন। দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, অবাক লাগছে তোমাকে দেখে। কি করে পারলে আমার অগোচরে এত কিছু করতে? আর মেয়েকে তুমি? আমি ভাবতে পারছি না। যাও যাও, যা ইচ্ছে করো গিয়ে, আমি ওইসব নই। তুমি ফোন করে ওদেরকে হ্যাঁ বলে দাও, ব্যাস। হ্যাঁ, আমাকে টানবে না। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কি করতে পারলে। আম্মু আস্তে আস্তে উঠে আব্বুর পাশে ঘেঁষে বসলো। আমি সরে রুমে চলে গেলাম। আম্মু অবশ্যই আব্বুকে বুঝাবে, তবে এটা শুনে উনি কষ্ট পেয়েছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি। এটা পাবেন আগেই জানতাম, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি বিয়ে ছাড়া, সেটার আর কোনো প্রতিষেধক নেই। যাই হোক, এক হিসেবে ভালো হয়েছে বাবা জেনে গিয়েছে। এখন আর ওনার সাথে আমাদের লুকোচুরি করতে হবে না। শুধু রাফানের মাকে কোনোভাবে বুঝাতে পারলেই হবে। সেটা বিয়ের আগে সম্ভব না, আমি এবং রাফান দুজনেই জানি। 2 দিন পর আমার আব্বুর রাগটাই একদম ঠান্ডা হলো। আমাকে আর আম্মুকে একসাথে ডেকে বসিয়ে বলল, উপায় যেহেতু নেই তাহলে আর কি করা, ওই আপাকে জানিয়ে দে বিয়ের দিন তারিখ করে যেতে। কি বলো মুনতাহার আম্মু? আম্মু খুশিতে গদগদ হয়ে বলল, অবশ্যই অবশ্যই, এখনই কল করে বলে দিন। আব্বু হাসি মুখটা গম্ভীরতায় এনে আম্মুকে চুপ থাকতে বলল। এরপর অপেক্ষা করছে ফোন রিসিভ হচ্ছে কিনা। প্রথম কলটা রিসিভ হলো না। পরের বার দেওয়ার আগেই রাফানের মা ফোন ব্যাক করলো। আব্বুল লাউডস্পিকার দিল। রাফানের মা ওপাশ থেকে বলল, ইচ্ছে করেই রিসিভ করিনি ভাইজান, কারণ আমি ফোন দিতে যাচ্ছিলাম। যেহেতু আমি মেয়েকে চাচ্ছি সেহেতু আমারই এগিয়ে থাকা উচিত। তা আপনাকে আমি প্রমাণ দিতে চাই আমার ছেলের কোনো পছন্দ নাই, আর সে আপনার মেয়েকে নিজের ইচ্ছেতে বিয়ে করতে চাচ্ছে। আমি কালকেই বলতাম, কিন্তু বিয়ের আয়োজন থেকে আজকেই বাসায় ফিরলাম। রাফান বলেছে তার নাকি মুনতাহাকে খুব ভালো লেগেছে, সে এই বিয়েতে রাজি। আমার আব্বু গম্ভীরতার সাথে বলল, আচ্ছা আপা, প্রমাণ লাগবে না, আপনি ব্যবস্থা করুন, আপনাকে আমি ভরসা করি। রাফানের মা বলল, মোটেও না, আমি প্রমাণ দিয়েই তবে বিয়ের তারিখ নিয়ে কথা বলবো। আপনি আমাদের বাড়িঘর দেখে যান আর আমার ছেলের মুখে সরাসরি সম্মতি শুনে যান। আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে এই কথাই থাকলো। আমি আগামীকাল আমার স্ত্রীকে নিয়ে আসব। পরের দিন আম্মু আব্বুর একসাথে গিয়ে দেখলো। 2 পরিবারে মিলে বিয়ের তারিখও পাকা করলো। মনে হচ্ছিল এই জীবন আমার সার্থক। রাফানও খুব খুশি। আমাদের বিয়ে কমিউনিটি সেন্টারে পরিবেশন হবে বলে সিদ্ধান্ত হলো। অতিথি নিমন্ত্রণে 2 পরিবার মারাত্মক ব্যস্ত। রাফানও ব্যস্ততায় আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। আমাদের সব আত্মীয় স্বজনরা বিয়ের 3-4 দিন আগ থেকে আসতে লাগলো। ফুপি আর খালাদের আম্মু জোর করে নিয়ে আসছে। আমাদের কাজিনরাও অনেকেই চলে আসছে। গায়ে হলুদের আগের দিন রাফান ফোন করে বলল, মুনতাহা, আমার আম্মু তো খেপে গেছে। আম্মু নাকি দক্ষিণ পাড়ায় গিয়েছিল কাকে দাওয়াত দিতে, সেখান থেকে চলে গেলে আমার এক বন্ধুর বাড়িতে। কার্ড দেখে আমার বন্ধু নাকি বলেছে, যাক আন্টি, অবশেষে আপনি ছেলের পছন্দকে মানলেন। ওদের এত বছরের প্রেম সার্থক। আম্মু ওখানে রাগ দেখিয়ে আসছে আর এখানে এসে রাগে ফোঁস-ফাঁস করছে। আম্মুকে এখন কি বলবো? এখনও ড্রয়িং রুমে মুখ গোমড়া করে বসে আছে। আন্টির অবস্থা শুনে আমার মাথা পুরো ঘুরে গেল। আর আমি বুঝতে পারছি না রাফানের বন্ধুগুলো এত আজব কী করে হলো। আন্টিকে সরাসরি এটা জিজ্ঞাসা করার কি দরকার ছিল? ওরা ভালো করে জানতো যে আন্টি এসব ব্যাপার নিয়ে বেশ মারাত্মক। এদিকে রাফান আমাকে ফোন বলছে, আচ্ছা আমি রাদি ভাইকে ফোন করে দেখি উনি কোনো বুদ্ধি দিতে পারেন কিনা। আমার মাথায় একদম আউলে গেছে। বুঝতে পারছি না মাকে কিভাবে বুঝাবো। আমি হ্যাঁ সম্মতি দিয়ে ফোন কেটে দিলাম। রাফান এরপর রাদীপ ভাইকে কি বলছে জানি না, তবে আমি রাফানকে SMS-এ জিজ্ঞেস করছিলাম আন্টির রাগ কমেছে কিনা। রাফান জবাব দিল, হ্যাঁ, রাদীপ ভাইয়া আম্মুর এই রাগের কথা শুনে কালকে আসার কথা থাকলেও আজকে আমাদের বাসায় এসে পড়েছে। সাথে খালামুনি আর শ্রেয়াকেও আজকেই নিয়ে আসছে, আর এসে নিমিষেই সব কিছু সমাধান করে দিল।
হা হা হা। জানো মন, রাদি ভাইয়ের বুদ্ধির তিল পরিমাণ যদি আমার থাকতো, আমি কবেই তোমাকে পেয়ে যেতাম। এত ঝড় ঝাপটা পোহাতে হতো না। আমি এসএমএসটা পড়ে হাসলাম। আসলে রাফান বড্ড বোকা। আর সে এমন বোকা বোকা বলে আমি তাকে একটু বেশি ভালোবাসি। এদিকে সে তার মাকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করে, আর অন্যদিকে শুধু আমাকেই পেতে চায়। আমি ছাড়া সে যে ভালো থাকতে পারবে না তা আমি স্পষ্ট বুঝতে পারি। আমাদের বাড়িতে প্রচুর গোছগাছ চলছে। কালকে অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সবাই। আয়োজনে আমাদের বাসায় না হলেও কেনাকাটা আজকেই হয়ে যাচ্ছে। যে যার জিনিসপত্র একত্র করছে। আমি বেশ খুশি ছিলাম। যাই হোক, অবশেষে তো আমরা এক হতে যাচ্ছি। আমার আব্বু আম্মু অনেক খুশি। আব্বুর প্রথম রাগারাগি করলেও মন থেকে মেনে নিয়েছে ব্যাপারটা। গায়ে হলুদের দিন, দুই পরিবারের সকল মেহমান এক স্থানে মিলিত হচ্ছে। আমার বাবা মা আর আত্মীয় স্বজন সবাই আনন্দের মুখর হয়ে আছে। আর পাত্রকে সবার বেশ পছন্দ হয়েছে। আমার কাজিনরা রাফানকে দেখার পর থেকে তো বারবার বলছে, আপু ইচ্ছে করছে তোমার বরকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমি সবার কথা শুনে শুধু হাসছি, কারণ আমি জানি আমি জিতে গেছি। রাফান পাত্র হিসেবে সব দিকেই সেরা, শুধু একটু ভীতু। এদিকে রাফানের পরিবার আমাদের পরে আসছে। রাফান, রাদীপ ভাই আর শ্রেয়া একসাথে এক গাড়িতে মালামাল সহ আছে, আর আন্টিরা পরের গাড়িতে। শ্রেয়া গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, এসব কি মুনতাহা, তুই আমাকে এতদিন এসব কেন জানাসনি? আমি আশেপাশের মানুষজনের দিকে তাকিয়ে থতমত খেলাম। তারপর ফিসফিস করে বললাম, বলার কোনো সুযোগ পাইনি শ্রেয়া। তোর বিয়েটাও অনেক গোপনীয়তা বজায় রেখে হয়েছে। আমি জানি রাদীপ ভাই সব কিছু তোকে বুঝিয়ে বলেছে, কিংবা বলবে। শ্রেয়া চোখ টিপ টিপ করে বলল, কখন বলেছে জানিস তুই? কালকে বলেছে, তাও আমি না জেনে ঝামেলা পাকানোর পর। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই কি ঝামেলা পাকাতে যাচ্ছিলি? শ্রেয়া আস্তে আস্তে বলল, আরে তোর শাশুড়ি যে কোথায় তোদের সম্পর্কের কথা জেনে রেগে গেছিল না, সেটা সমাধান করতে তো রাফান ভাইয়া আমাদেরকে ডাকছি। কিন্তু আমার উনি তো আমাকে এসব জানিয়ে আনেনি। গিয়ে আন্টিকে বুঝাচ্ছে যে রাফান ভাইয়ার সাথে তোর পূর্ব পরিচিত ছিল না। ওরা যা জানে তা সম্পূর্ণই ভুল। আন্টিকে স্বাভাবিক করতে উনি এটাও বলল যে রাফান ভাইয়ের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, যার নাম মুনতাহা, নয় মুনমুন। কারণ ওই ছেলেটা তোকে মুন নামেই উল্লেখ করেছিল নাকি। এরপর খালামণি বিশ্বাস করলো যে সেটাই হবে। এদিকে আমি বলে বসেছিলাম যে রাফান ভাইয়ার কোনো এক্স ছিল বলে তো জানতাম না। উনি তো একজনকেই ভালোবাসতেন। সেই কথা শুনে আন্টি রেগে আমাকে প্রশ্ন করলো, সেটা তোমাদের মন নয় তো? আমি পুরো বোকা বনে গেলাম। তারপর বিষয়টা গভীরতা আঁচ করে চুপ করে থাকলাম। আর সেই পরিস্থিতি রাদীপ অনেক কষ্ট সামাল দিয়েছে। সেখান থেকে আমাকে রুমে এনে তারপর 2 ঘন্টা লাগিয়ে আন্টি আর তাদের ব্যাপার সম্পূর্ণ ঘটনা বুঝিয়েছে। শুনে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। কি জটিল শাশুড়ি রে তোর! আমি অভিমানী স্বরে বললাম, জটিল তোর শাশুড়িও। কিন্তু এসব ছাড়, আমি বুঝতে পারি না ওনার সমস্যাটা কোথায়। ছেলের অন্য জায়গায় সম্পর্ক থাকলেও মেনে নিবে, কিন্তু আমার সাথে কেন নয়? উনি কেন এমন করছে? শ্রেয়া হাসতে হাসতে বলল, ও কারণ উনি তোকে প্রচণ্ড রকম বিশ্বাস আর আকাঙ্ক্ষা নিয়ে পুত্রবধূ করেছে। ছেলের খারাপ কিছু মানলেও তোকে যে পরিমাণ বিশ্বাস করে সেটা বিপরীত কিছু উনি মানতে নারাজ। যদি এমন কিছু ওনার সামনে আসে তাহলে নাকি ওনার নিজেকে খুব ছোট মনে হবে। কালকের কথায় আমি তাই বুঝতে পারলাম, সত্যি তুই পরেও ফেঁসে যেতে পারিস, সাবধান। আর উনি খুব বেশি কষ্ট পাবেন এবং আমাদের এমন লুকোচুরি খেলার ব্যাপারটা জানলে। আমি জোর একটা নিঃশ্বাস ছেড়ে জবাব দিলাম, একদিন না একদিন তো সত্য সামনে আসতেই পারে। ততদিন গোপন রাখতে পারবো বল? জানি না ওই দিনটা আমার জীবনের শেষ দিন হবে কিনা। শ্রেয়া হাসতে লাগলো। সবাই উপস্থিত হওয়ার সাথে সাথে আয়োজন জমকালো হতে থাকলো। চারপাশে হইচই, নাচ গান আর সাজগোজ। শ্রেয়া পার্লার থেকে সেজে আসছে আর আমাকে ভেতরে সাজানো হচ্ছে। রাফানের মধ্যে আমার সাথে দেখা করেনি। আমার শাশুড়ি একবার এসেছিল, বেশিক্ষণ থাকেনি, কারণ উনি মেহমানদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। আমাকে সাজানো শেষ হওয়ার মুহূর্তে হট্টগোল আর বেড়ে গেল।
কারণ ইতিমধ্যে সবাই আমারই অপেক্ষা করছিল। সবাই আলাপ আলোচনা সেরে এবার আমার দিকে মনোযোগী। আমার শাশুড়ি প্রথম আমার কাছে আসলে মাথায় হাত রেখে দোয়া করলেন, সবার সাথে ছবি তুললেন, নিজেও আমার সাথে সেলফি তুললেন। আমার মাকে ইশারা করে ডাকলেন আমার কাছে আসতে। আমার মা আমার পাশে আসলো, মুচকি হেসে বলল, এই মাটাকে একটু বেশি ভালোবাসিস। দেখছিস তো তোকে কত শখ করে নিজের কাছে নিয়ে যাচ্ছে। আমি হেসে মাথা নাড়ালাম। ঠিক সে সময় হন্তদন্ত হয়ে আমাদের সামনে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, পেছনে বিষণ্ণ চেহারায় রাফান দাঁড়িয়ে আছে। নিজের বাড়ানো হাতটা মুহূর্তে গুটিয়ে নিয়েছে সে। দুজন একসাথেই এসেছে। মেয়েটা দ্রুত গলায় রাফানের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি আন্টি প্লিজ আপনি এই বিয়ে থামান। এই বিয়ে আপনি দিতে পারেন না। আপনি আপনার ছেলের বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন। সে আমাকে ভালোবাসে। আমি মুনমুন, আপনার ছেলে রাফানের প্রেমিকা। অনেকদিন ধরে আমাদের সম্পর্ক। আমি জানতামই না যে রাফান কে আপনি এভাবে বিয়ে করিয়ে ফেলবেন। যখনই শুনলাম আমি একটু দেরি করিনি। কি করে করব বলুন? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি যে। আমি জানি আপনাকে রাফান এসব জানাতে পারে না, তার এত সাহস নেই, তাই আমি জানাতে এসেছি। প্লিজ আপনি আপনার পছন্দকে ওকে অশান্তিতে ফেলে দিবেন না। ওর পছন্দকে একটু গুরুত্ব দিন। আমি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে যেই কিছু বলতে যাব যে আন্টির পছন্দে বিয়ে হচ্ছে না বলবো, তখনই আমার মনে পড়লো এই কথা বলা যাবে না। কিন্তু আমার মাথায় গোলমাল পেকে গেল। শ্রেয়া নামের মুনমুন নামের কথা মনে হতে আমার সারা শরীর শিউরে উঠল। শ্রেয়া বলছিল রাদীপ ভাইয়া আন্টিকে মুন বলতে মুনমুন নামক কাউকে বুঝিয়েছে, যেটা কিনা মিথ্যা। কিন্তু এত দেখি সত্যি, আর সে নিজে উপস্থিত। মেয়েটা এসব কি বলছে? আমি তাদের সম্পর্ক ছিল মানে? আমি ধারণা করতে পারছি না যে এই মেয়ের রহস্য কি, এভাবে কেন আসলো, আর পেছনে রাফানি বা কেন এমন বিষণ্ণ চেহারায় দাঁড়িয়ে আছে। মুনমুন মেয়েটার চোখ মুখে কোনো দ্বিধা নেই, তা যেন তার কোনো কথাই মিথ্যা নয়। অন্যদিকে আমি রাফানকে খুব খারাপ অবস্থায় দেখতে পেলাম। তার মুখটা ভয়ে একদম কুঁচকে গেছে। তবুও আমি সব দিকে ভেবেচিন্তে মুনমুন মেয়েটার উদ্দেশ্য বলে উঠলাম, আরে আপনি ছাড়েন তো এসব। এসব প্রেম কাহিনী বিয়ের আগে টুকটাক থাকেই। আপনার আর রাফানের যাবতীয় অতীত ভুলে যান। আমার সাথে বিয়ে হচ্ছে মানে আমি রাফানের সব। আপনি এখান থেকে চলে যান। আমার শাশুড়ি আমার দিকে অবাক ভঙ্গিতে তাকালো। আমি থতমত করে বললাম, আমি কি ভুল কিছু বললাম? তিনি হেসে বললেন, না না, একদম ঠিক। বিয়ের আগে থাকতেই পারে, কিন্তু আমার ছেলেকে তো আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে, তাই না? এরপর উনি রাফানের দিকে চোখ ঘুরিয়ে বললেন, তবে রাফান, তোকে দিয়ে আমি এমনটা আশা করিনি। রাফান দৃষ্টিনত করে চুপ রইল। তারপর চুপচাপ মুখটা আমাকে বিষিয়ে তুলেছিল। আমি বারবার শুনতে চাচ্ছি রাফান বলুক যে এই মেয়েটাকে সে চেনে না, তার সাথে তার কখনোই কিছু ছিল না। কিন্তু রাফানের নীরবতা আরও গাঢ় হচ্ছে, যা আমার ভেতরে ঝড় তুলছে। সত্যিই কিছু ছিল না তো? রাফান আমার থেকে দূরে থাকে, আমার অজান্তে আরও কোনো সম্পর্ক থাকলে তা আমি জানবো না। সে অন্য ৮-১০টা ছেলের মতো প্রতারক হতে পারে। এমন অদ্ভুত সব ভাবনা আমার মাথায় চেপে ধরেছে। বুঝতে পারছিলাম না রাফানের মুখে কিছু না শোনার অবধি আমি আর স্থির হতে পারবো না। এদিকে রাফানের মা মেয়েটার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, আর আমার ছেলেও আমাকে খুব ভরসা করে। তুমি যেই হও না কেন, প্রিয়তমা কিংবা প্রিয়জন, আমি জানি রাফান আমার কথা মতোই বিয়ে করবে। মেয়েটা জোরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, রাফান এই কথা নিজে মুখে বলুক, আমি রাফানের মুখে শুনতে চাই। আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করুন, রাফানকে কিছু বলতে দিন। রাফান দ্রুত একবার চোখ উপরে তুলে আবার নামিয়ে ফেলল। আমি খেয়াল করছি সে ঘন ঘন ঢোক গিলছে। আমার শাশুড়ি রাফানের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, রাফান, তুই বলে দে, এই মেয়েকে তুই চাস না? আমার পছন্দই তোর পছন্দ। রাফান চুপ করে রইল, আর তার এই চুপ থাকা দেখে আমার বুকের মধ্যে হাতুড়ি পেটার আওয়াজ তীব্র হচ্ছে। রাফান এমন করছে কেন? সে কিছু তো বলুক। সেই সময় ভিড় ঠেলে রাদীপ ভাই আসলো। ওনাকে দেখে আমি আশায় সঞ্চয় করলাম। উনি রাফানের দিকে আর চোখে তাকিয়ে আন্টিকে উদ্দেশ্য করে বললেন, এসব কি খালামুনি? আপনাকে রেখে এখানে ঝামেলা হবে কেন? আর রাফানের মা রাদীপ ভাইয়ের কথায় আমতা আমতা করে করে জবাব দিল, আরে এখানে এত লোকের সামনে একটা মেয়ে তো
অপমান করতে পারি না। সে দাবি করেছে সে রাফানের প্রেমিকা। তুমি তাকে প্লিজ বুঝাও যে আমি যাকে পছন্দ করছি রাফান তাকে বিয়ে করবে। আমরা এভাবে সব আয়োজন করে এখন তো বিপরীত কিছু করতে পারবো না। আর রাফান নিজের বিরুদ্ধে বিয়ে করছে না, সে এই বিয়েতে খুশি। এইটুকু শুনতে রাদীপ ভাইয়া বলে উঠল, আপনি কিভাবে নিশ্চিত হলেন খালামণি? রাদীপ ভাইয়ের কথা শুনে আমিও আঁতকে উঠলাম। উনিও আমার দিকটা ভুলে গেলেন। আর রাফান আমাকে ভালোবেসে বিয়ে করছে, সেখানে এত কিছু বলার প্রশ্নই খুঁজে পাচ্ছি না। উনি সরাসরি মেয়েটাকে বিতাড়িত করতেও পারতেন, কিন্তু তা না করে বিরক্তিকর আচরণ করছেন, সবাই করছে। রাফান এবার মাথা নেড়ে রাদীপ ভাইকে ফিসফিস করে কিছু বলল। আমি 2 পা এগিয়ে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। রাদীপ ভাই আন্টির দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে একটা কথা বলল। ঠোঁট নাড়ানোর ভঙ্গিতে এই কথার অর্থ বুঝতে আমার একটুও অসুবিধা হয়নি। এরপর মেয়েটাকে রাদীপ ভাই কিছু বলল, মেয়েটা তাতে সায় দিয়ে সেখান থেকে আস্তে আস্তে সরে গেল। আন্টিও হাসি খুশি, আর রাফানও এখন শঙ্কা মুক্ত চাহিনিতে আমার দিকে তাকাচ্ছে। আমাদের পরিবারের সাথে থাকা অন্য লোকজনের ভুল ভাঙল, শুধু আমি খুশি হতে পারলাম না, সাথে আমার আম্মুও। আব্বু এখানে উপস্থিত নেই, নইলে নির্ঘাত সত্য প্রকাশ হয়ে যেত। বাবা এত ড্রামা সহ্য করতেন না। অনুষ্ঠানের পুরোটা সময় আমার মুখটা পেঁচার মতো থাকলো, ভেতরে চাপা ব্যথা তো আছেই। এর মধ্যে রাফান আমার কাছাকাছি থাকলেও ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগই পেলাম না। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। শেষ রাতের দিকে সবাই একটু আকটু শোয়ার জন্য যার যার সুবিধা মতো জায়গা বেছে নিল। রুমে এসে ফ্রেশ হয়ে আমি রাফানের সাথে কথা বলতে চাইলাম, তাকে মেসেজ করলাম, কয়েকবারেও ফোন দিলাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। আমার ঘুম উঠে গেল। আমার সকাল হলো মন খারাপ করে বসে থেকে। বিয়ে নিয়ে যাবতীয় আনন্দ আমার মাটি হয়ে গেছে। বারবার মনে হচ্ছে এতদিনেও আমি মানুষ চিনতে পারিনি। অবশেষে ভুল কাউকে বেছে নিচ্ছি, সে যে কোনো সময় আমাকে ঠকিয়ে যাতা কাণ্ড করে বেড়াবে না তার নিশ্চয়তা কি? বেলা গড়ানোর সাথে সাথে সবাই এক এক করে জাগতে লাগলো। গোছগাছ নিয়ে আশেপাশে শোরগোলও হচ্ছে। আরও কিছু সময় পেরুতেই সবাই নিজেদের সাজগোজ ব্যস্ত হয়ে উঠল। আমিও তার ব্যতিক্রম নই। সব ভাবনা চিন্তা দামাচাপা দিয়েও আমার সাথে রাফানের আলাদা সময়গুলো যে খুব খারাপ যাবে তা আমি নিশ্চিত করে ফেললাম। তাকে একটা একটা করে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। প্রয়োজন হলে আমি তাকে মাকে সব কিছু জানিয়ে দিয়ে হলেও ওর প্রতারণার শাস্তি দিব। এই বিয়ের পেছনে আমার বহু ত্যাগ, বহু সংগ্রাম। যদি মানুষটাই উপযুক্ত না হয়, দরকার হলে এসব পেয়েও বিসর্জন দিয়ে দেব। যা ভেবেছিলাম তাই হলো। রাফান বিয়ে পরবর্তীকালে সব কাজকর্মে আমার থেকে দূরে দূরে অবস্থান করে চলছে। বিস্ময়কর হলেও সত্য, মুনমুন আর বিয়েতে বাধা হলো না। জানি না রাদীপ ভাইয়া কি মন্ত্র জানে, একবার প্রয়োগ করতেই মেয়েটা চোখের পলকে উধাও হয়ে গেল, আর এলো না। বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর একটা ঝামেলা থেকে চিন্তামুক্ত হলেও মুনমুনকে নিয়ে চিন্তারা শুধু জমাটি বেঁধে যাচ্ছে। রাত 12:30। অতীতে এই সময়টা নিয়ে বহু কল্পনা জল্পনা ছিল, যেমন আমি লজ্জা মাখা চেহারাটা ঘোমটার আড়াল করে বরের জন্য অপেক্ষা করব। সে আসবে, অনেক কিছু বলবে, আর আমি লজ্জায় সহজ কথাও বলতে ভুলে যাব। অথচ আজকে এই মুহূর্তে সেসবের কিছুই আমার মধ্যে নেই। আমি শাড়ির আঁচল কোমরে গুজে 2 হাত পেটের ওপর ভাঁজ করে রাফানের জন্য অপেক্ষা করছি। ও আসবে, আর ওকে আমি প্রশ্নের চাদরে মুড়ে ফেলবো। একটু নড়বড়ে জবাব পেলেই তার প্রতি আমার অনুভূতি বদলে যাবে। 1:45 বাজে। দরজায় আওয়াজ হলো। আমি দেখছিলাম এখনই রাফান রুমে প্রবেশ করে কিনা। এক এক সেকেন্ড করে গুনছিলাম, কিন্তু কেউ প্রবেশ করছে না। আমি দরজার নিচে পায়ের ছায়া দেখতে পাচ্ছিলাম। অপেক্ষা করতে না পেরে নিজেই এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম। দরজা খুলতেই দেখি সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি চমকে উঠলাম। ওনার পেছনে আবার রাফানও দাঁড়িয়ে আছে। আমি নিজের দিকে খেয়াল করেই তাড়াহুড়া করে কোমর থেকে শাড়ির আঁচল খুলতে লাগলাম, আর বাংলার 5 বানানো চেহারাটা হাসিমুখে রূপান্তর করলাম। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি অবাক হওয়া বদলে হেসে বলে উঠল, আরে আরে ব্যাপার না, এভাবেই থাকো, তোমাকে বেশ লাগছে। আমি আমার শাশুড়ির কথায় আরও চমকালাম। তিনি পেছন থেকে রাফানকে টেনে সামনে এনে বলল, এই ছেলে 2 ঘন্টা ধরে আমার পায়ে পড়ে আছে। তার বাসর ঘরে নাকি তার মা এনে
দিয়ে যেতে হবে, তার ভয় লাগছে। রাফান আমার দিকে একবার চোখে রেখেই চোখ সরিয়ে ফেলল। আসলে সে যে ভয় পাচ্ছে তা বোঝা যাচ্ছিল। আমার শাশুড়ি হাসতে হাসতে বলল, তোমরা নিজেদের বেশি স্মার্ট ভাবো বাচ্চারা, কিন্তু ভুলে যেও না, চুল কিন্তু এমনি এমনি না, বয়সে পাকে। এই যে এতভাবে আমাকে বোকা বানালে, পারলে না তো সত্য ঢেকে রাখতে? আমি রাদিফের বিয়ের দিন তোমাদেরকে একসাথে দেখে বুঝে গেছিলাম তোমাদের মধ্যে কিছু একটা আছে। এরপর ওর একটা না, তিনটা না, চারটা বন্ধুর কাছ থেকে আমি তোমাদের পূর্ব সম্পর্কে কথা শুনেছি। এত কিছুর ভিড়ে আমি কি অন্ধ যে তোমাদেরকে আবার বিশ্বাস করব? তার জন্য আমি মুনমুনকে এনেছি। আমার মনে হয়েছিল মুনমুন উল্টাপাল্টা বললে রাফান তোমাকে নিয়ে তার সত্যটা বলে দিবে, তাহলেও আমি জেনে যাব। কিন্তু মুনমুন যখন রাফানের পেছনে ঘুরতে লাগলো তখন বিষয়টা রাদিফের চোখে পড়ল। সে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল। সে রাফানকে বলে দিয়েছে মেয়েটা যাই বলে যাক, সে যেন চুপচাপ তাই মেনে নেয়। সম্পর্কে সন্দেহের তীর যেন সব ওই মেয়ের দিকেই যায়, আর মুনতাহার নির্দোষ থাকে। তারপর কি হলো? মেয়েটা সবার সামনে এসব বলল, সব ঠিকঠাকও হলো। কিন্তু তুমি তাকে ভুল বুঝলে, ভাবলে সত্যি আমাকে রেখে তার অন্যত্র আরও সম্পর্কে ছিল কিনা। আর গতদিন থেকে আমার আচরণ রাফানকে আরও ভয় পাইয়ে দিয়েছে। মেয়েটা যে আমার পরিকল্পনা এসেছিল সেটাও আজ করতে পেরেছে সে। এরপর সে বুঝতে পারছে সত্য সামনে আনতে তার মাকেই সত্যটা বলতেই হবে, নইলে তুমি কিছুই বিশ্বাস করবে না। আর সেই সময়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার মনেও হচ্ছিল তাও যদি আমার কাছে সব স্বীকার করো আমি ক্ষমা করে দিব। কিন্তু তোমাদের অভিনয়ের সময়সীমা যদি আরও দীর্ঘ হয়ে যায়, সেটা আমার ধৈর্যের বাইরে চলে যাবে। তোমরা সত্য ঢাকতে আর যদি কোনো মিথ্যা বলো, আমি সত্যি প্রচণ্ড রকম রেগে যেতাম। কিন্তু কিছুক্ষণ আগে আমার ছেলে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আমি ভাবতেই পারছি না তোমরা কিভাবে পারলে আমার সাথে এমন করতে। হ্যাঁ, রাফানের সাথে মুনতাহার সম্পর্কের কথা শুনে আমি কষ্ট পেয়েছি, তবে পরবর্তীতে যা করেছো তাতে আরও বেশি পেয়েছি। কিন্তু এরপরও যদি করে যেতে ক্ষমার অযোগ্য হয়ে যেত। ওনার কথাগুলো আমার অবিশ্বাস লাগছিল। তবুও কিছু না ভেবে আমি ওনার হাত ধরে বিনয়ের সাথে বলে উঠলাম, আমরা ভেবেছিলাম আপনি জানলে আমাদেরকে কখনোই মেনে। উনি হেসে আমার মাথায় হাত রেখে বললেন, আমি এতটাও নির্বোধ না মা। তোমার সম্পর্কে আমি যা ধারণা করেছিলাম তা হয়তো ঠিকই, কিন্তু পুত্রবধূ করার স্বাদটা কখনোই পরিবর্তিত হতো না। আমার সময় নষ্ট না করি, থাকো তোমরা, পরে এসব কথা হবে। আর হ্যাঁ, ওকে কিন্তু অনেক বকা দিবে। সব শুনে রাগ টাগ ভুলে যেও না। যত দোষ রাফানে, সে আমাকে তোমার সামনে ভয়ঙ্করভাবে উপস্থাপন করেছে বলেই তো আমাকে ভয় পাও। যাই হোক, তোমাকেও যেন ভয় পায়, খেয়াল রেখো। বলেই তিনি আমাদের ছেড়ে আড়াল হয়ে গেলেন। আমি খুব করে রাগী রাগী একটা চেহারা রাফানের সামনে প্রদর্শন করতে চাইলাম, কিন্তু কেন জানি হেসে ফেলছি। রাফান আমাকে আর কোনোরকম ভয় না পেয়ে কাঁধ ধরে ভেতরে প্রবেশ করালো। শাশুড়ি যাওয়ার পর রাফানের দিকে তাকাইনি। এখন মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি। অবশেষে লজ্জা আমাকে ঠিকই ঘিরে ধরেছে। আমার অনুভূতিরাও অল্প সময়ের ব্যবধানে আমার পরিবর্তন হয়ে গেছে। আমি পেছনে তাকাতে পারছি না। রাফানের ওপর এতক্ষণ নিজের উল্টাপাল্টা ভাবনাগুলো এখন আমাকে আরও বেশি লজ্জা দিচ্ছে। যা হচ্ছিল আর যা হয়েছে সবকিছুই আমার ধারণার অতীতে ছিল। আমি কোনোদিন কল্পনা করিনি রাফানের মা কখনোই এতটা স্বাভাবিক হবে। আর রাফানকে নিয়ে গত একদিনের সম্পূর্ণ ভাবনাই এত সহজ ধাঁধায় মিথ্যা হয়ে যাবে। রাফান শুধু আমারই আছে। সে ভীষণ সাবলীল ভাষায় লিখিত উপন্যাস, যাকে একবার পড়লেই বুঝে ফেলা যায়, তবে পড়ার আগে সবটা ধারণা করা যায় না। সমাপ্ত।